আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় এইচএসসি 2024 ব্যাচ, তোমাদের আরও একটি লাইভ ক্লাসে স্বাগত। রয়্যাল এডুকেশন কর্তৃক তোমাদের যে ফ্রি এ প্লাস মিশনের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের তোমাদের ভয়ের নাম, তোমাদের আতঙ্কের নাম, যেটা তোমরা কখনো পড়তেই চাও না। তোমরা ফাইনাল ইয়ারে উঠে যাও, কিংবা তোমরা একদম পরীক্ষার কাছাকাছি এসে মনে করো যে আমি নাটক পড়ি নাই কিংবা উপন্যাস পড়ি নাই, তো এগুলো থেকে আমি কিভাবে অ্যান্সার করব। আচ্ছা, অনেকে ভয়ে আছো, অনেকে আমাদের কমেন্টে জানিয়েছো আমাদের যে তোমরা হচ্ছে নাটক কিংবা উপন্যাসের ক্লাস চাও। তো তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে এসেছি। আশা করি তোমরা আজকের ক্লাসে তোমরা থাকো, ইনশাআল্লাহ তোমরা কি করতে পারবা, তোমরা উপন্যাসের যে ভীতিটা, তোমাদের এই উপন্যাসের ভীতিটা কি করা থাকবে না তোমাদের। হ্যাঁ, তোমরা কি করবা, তোমরা এখন হচ্ছে ভিডিওতে সবাই জয়েন করে ফেলো। তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে মেনশন করে দাও যেন সবাই আজকের ক্লাসে জয়েন করতে পারে। তাহলে কি হবে, তাহলে সবাই হচ্ছে উপন্যাসের যে ভীতি আছে এটা দূর করতে পারবে। এবং আমরা ক্লাসের মাঝে মাঝে আমরা কি করব, আমরা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব, যেগুলা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, যেগুলা তোমার এইচএসসি পরীক্ষায় আসবে। সুতরাং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা কি করবা, তোমরা বন্ধুদের মেনশন করে দাও খুবই দ্রুত। আমি 1 মিনিট সময় নিচ্ছি, তোমরা কে কোথা থেকে জয়েন করছো এটা একটু জানিয়ে দাও এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা একটু জানাও কে কোথা থেকে দেখছো আমাদের। আমরা ক্লাসটা শুরু করব, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব। কে কোথা থেকে দেখছো আমাদের। সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা কে কোথা থেকে দেখছো আমাদের জানাও। তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে মেনশন করে দাও। উপন্যাসের ভীতি ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর আর থাকবে না, ইনশাআল্লাহ। আচ্ছা, ITZ হীরা আমাদের জানিয়েছে নওগাঁ থেকে। ভাইয়া তোমাকে শুভকামনা, তুমি ক্লাসে থাকো, ইনশাআল্লাহ আজকে উপন্যাস সম্পর্কে তুমি একটা ভালো ধারণা পাবা। আর কে কোথা থেকে দেখছো আমাদের। হ্যাঁ, MD আরিফুল ইসলাম, ঢাকা আমিন বাজার। তোমার বন্ধুদের মেনশন করে দাও, তারাও যেন তোমার মতো কি করতে পারে, উপন্যাস নিয়ে যে ভীতিতে আছে তাদের জন্য এটা দূর হয়ে যায়। তাদেরকে মেনশন করে দাও, ইনশাআল্লাহ আমরা ক্লাসে ভালো কিছু শিখতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই মেনশন করে দাও বন্ধুদের, ভিডিওটা শেয়ার করে দাও। আচ্ছা, আমরা আজকের প্রথম স্লাইডে যাব। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তোমরা প্রথমে ইন্ট্রোতে দেখতে পারছো, আমরা লাল সালু উপন্যাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা অনেক ভয়ে থাকো যে লাল সালু উপন্যাস অনেক কঠিন, ভাইয়া এখান থেকে কিভাবে অ্যান্সার করব, আমাদের তো বাধ্যতামূলক এখান থেকে উপন্যাস থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, আবার হচ্ছে নাটক থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, এবং এখান থেকে হিউজ MCQ চলে আসে, 4টা 5টা পর্যন্ত MCQ চলে আসে। তাহলে আমরা কিভাবে আসলে করব, যেহেতু বাধ্যতামূলক, সুতরাং এখানে তোমাকে গুরুত্বটা দিতেই হচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসে থাকো ভাইয়ারা, আমরা খুব সুন্দরভাবে আজকে আমরা একটা ধারণা পাবো যে লাল সালু উপন্যাস নিয়ে আমাদের আর ভীতি ইনশাল্লাহ থাকবে না। আচ্ছা, আমরা প্রথমে লাল সালু উপন্যাস নিয়ে যদি জানতে যাই, আসলে উপন্যাসটা কি এটা সম্পর্কে আমাদের একটু জানতেই হচ্ছে। যদিও তোমাদের বিস্তারিত জানানোর সময় নেই, কিংবা তোমারও জানার সময়টা নাই। আসলে এখন কি করতে হবে, আমাকে মূল ফোকাসটা যেখানে, যে আমাকে পড়তে হবে এবং লিখতে হবে। তারপরেও তোমাদের জন্য দিছি, যেহেতু আমরা শিখতেছি যে উপন্যাসটা আসলে কি। উপন্যাস হলো আখ্যানমূলক কল্পকাহিনী। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, আমরা উপন্যাস কি কাকে বলে আমরা জানতে পারলাম। আচ্ছা, তোমরা একটু কমেন্টে জানাও তো যে লাল সালু উপন্যাস আসলে কে লিখেছেন। তোমরা যারা পারো, আমি দেখব যে আসলে তোমরা কতজন আসলে অ্যান্সার করতে পারো। তোমরা একটু আমাদের জানাও যে আসলে লাল সালু উপন্যাস কে লিখেছেন।
লাল সালু উপন্যাস কে লিখেছেন একটু জানাও। আচ্ছা, অনেকেই বলতেছে। আচ্ছা, আমরা জানি যে লাল সালু উপন্যাস কে লিখেছেন ভাইয়া? আমরা জানি যে লাল সালু উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আচ্ছা, আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে আমরা কিছু জানবো। আচ্ছা, যেহেতু উনি লিখেছেন উপন্যাসটা, সুতরাং আমরা ওনার সম্পর্কে আমাদের জানতেই হবে, এবং ওনাকে নিয়ে বা ওনার সম্পর্কে অনেক প্রশ্ন আসে যেগুলো বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে তোমাদের লাগবে, পাশাপাশি এইচএসসিতে পরীক্ষায় তোমাদের কি করে আসবে, এই প্রশ্নগুলো চলে আসবে। আচ্ছা, আমরা ওনার সম্পর্কে জানি যে লাল সালু উপন্যাস লিখেছেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। আচ্ছা, ওনার জন্ম হচ্ছে 15 আগস্ট 1972 খ্রিস্টাব্দ, চট্টগ্রামের 16 শহরে। একটা নোট করে রাখবে এখানে যে ওনার জন্ম যদিও চট্টগ্রামের 16 শহরে, ওনার কিন্তু পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালীতে। এই জিনিসটা তোমরা মনে রাখবে, কেননা প্রশ্নে আসে যে সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায় বা কোথায়। সুতরাং তোমরা এটা হচ্ছে অবশ্যই আজকের ক্লাসে জানতে পারলা যে সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস হচ্ছে কোথায়? নোয়াখালীতে। এবং এই যে উপন্যাসটা আমরা পড়তে যাচ্ছি লাল সালু উপন্যাস, মূলত এখানে নোয়াখালী অঞ্চলের যে আঞ্চলিকতা ওই জিনিসটা একটু টেনে আনা হয়েছে। আমরা জানি যে নোয়াখালী অঞ্চলের মানুষ অনেকটা ধর্মভীরু হয়, কিংবা যেহেতু এটা উপন্যাস, সুতরাং উপন্যাসিক কী করে? উপন্যাসিক হচ্ছে তার বাস্তব জীবনে ঘটে যাওয়া, তার এলাকায় ঘটে যাওয়া যে ঘটনাগুলো, এগুলো তুলে আনার চেষ্টা করে। আচ্ছা, আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস হচ্ছে কোথায়? আমরা নোয়াখালী, এটা জানলাম। আচ্ছা, সৈয়দ ওয়ালিউল্লাহর পেশা কী ছিল বলতো? উনি একজন পত্রিকার সহ সম্পাদক ছিলেন। আচ্ছা, উনি দৈনিক দি স্টেটসম্যান পত্রিকার কি ছিলেন বলতো ভাইয়ারা? সম্পাদক ছিলেন, সহ সম্পাদক ছিলেন। তারপরে উনি একজন কূটনৈতিক ছিলেন, উনি অনেক জব করেছেন। আমরা জানি যে উনি প্যারিসে কি ছিলেন? উনি সর্বশেষ প্যারিসে মৃত্যুবরণ করেছিলেন, এবং ওনার কর্মস্থান পাকিস্তানের করাচিতেও ছিল। আচ্ছা, আমরা ওইদিকে না যাই। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হচ্ছে, আমি দুইটা পার্টে এটাকে ভাগ করেছি, যে উপন্যাসগুলোর নাম আমাদের জানতে হবে, পাশাপাশি আমাকে তার নাটকের নামগুলো জানতে হবে। তার অনেক লেখা আছে, কিন্তু এখান থেকে তোমাদের উপন্যাসগুলো আলাদা করার কারণ এবং নাটকগুলো আলাদা করার কারণ তোমরা অবশ্যই জানতে পারবা। ক্লাসে থাকো, দেখো কিভাবে আসলে এমসিকিউ এ ওনার উপন্যাস এবং নাটক নিয়ে প্রশ্ন হয়। আচ্ছা, দেখো তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হচ্ছে, উপন্যাসের মধ্যে আমরা বলতে পারি যে লাল সালু তার প্রথম লিখিত উপন্যাস, যেটা প্রকাশিত হয় 1948 সালে। তারপরে হচ্ছে চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদো, এই তিনটা উপন্যাস তোমরা মনে রাখবা যে লাল সালু হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম প্রকাশিত উপন্যাস। তারপর হচ্ছে চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদো। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। নাটক, ওনার যে রচিত নাটক, উনি কোন কোন নাটক লিখছেন ভাইয়েরা বলো তো? বহিপীর নাটক লিখেছেন, যেটা তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো। তারপর হচ্ছে তরঙ্গ ভঙ্গ, উজান মৃত্যু এবং হচ্ছে সুরঙ্গ। তাহলে আমরা কয়েকটা নাটক পাইলাম বলো তো ভাইয়েরা? তরঙ্গ ভঙ্গ, উজান মৃত্যু এবং হচ্ছে সুরঙ্গ, এই যে নাটকগুলোর নাম পাইলাম। এবং এই বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহর কোন ধরনের রচনা, এই প্রশ্নটা তোমার কোথায় চলে আসছে? এইচএসসি পরীক্ষায় চলে আসছে। সুতরাং কীভাবে প্রশ্নগুলো আসে তোমরা হচ্ছে ক্লাসে থাকো, আমরা এমসিকিউ সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমি ওনার মৃত্যু সম্পর্কে আমরা জানি যে উনি মৃত্যুবরণ করেছেন 10 অক্টোবর 1971 খ্রিস্টাব্দ প্যারিসে। আমি একটু আগেই বললাম যে উনি কোথায় মৃত্যুবরণ করেছেন? উনি হচ্ছে প্যারিসে। প্যারিস কি বলো তো? প্যারিস কোথায়? প্যারিস হচ্ছে ফ্রান্সে। আচ্ছা, উনি কর্মসূত্রে প্যারিসে ছিলেন এবং প্যারিসেই তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। কিন্তু ওনার জন্মটা কোথায় ছিল তো ভাইয়া বলো তো? ওনার জন্ম ছিল হচ্ছে চট্টগ্রামের 16 শহরে, এবং ওনার পৈতৃক নিবাস কোথায় ছিল? নোয়াখালীতে। আচ্ছা, ওনার যে পুরস্কার, উনি অনেক যেহেতু লিখেছেন, সুতরাং উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবং 21শে পদক। এই 21শে পদকটা উনি আসলে কখন পেয়েছেন? উনি মরণোত্তর পেয়েছেন। মরণোত্তর মানে তার মরণের পর। যেহেতু আমরা জানি যে 21শে পদক হচ্ছে, 21শে পদক কখন দেওয়া হয়েছে? বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তারপরে শুরু হয়েছে দেয়া। তো সুতরাং 21শে পদকটা কখন পাইছে উনি বলো তো? তখন আসলে ওনার মরণের মানে মৃত্যুর পর আর কি। 1971-এ যেহেতু ওনার মৃত্যু, সুতরাং উনি মরণোত্তর কি পেয়েছে? 21শে পদক পেয়েছে। আচ্ছা, আমরা মোটামুটি আমরা কি জানলাম? সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নিলাম, যেগুলো তোমাদের এইচএসসিতে আসবে এবং অ্যাডমিশনও তোমাদের অনেক হেল্পফুল হবে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই।
আচ্ছা, উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র আমরা অনেকেই চরিত্র ধরে করি না। একটা উপন্যাসে কি হয় ভাইয়েরা, একটা উপন্যাসের চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং চরিত্রগুলোর যদি আমরা ভূমিকাগুলো জানি, চরিত্রগুলোর কাজগুলো যদি আমরা জানি, তাহলে আমরা কি করব, ওই উপন্যাসের যে মূল থিমটা সম্পর্কে আমরা জানতে পারবো, যে উপন্যাসে কি বলা হচ্ছে, কে কি বলতেছে, এটা নিয়ে আমরা জানতে পারবো। আচ্ছা, আমরা উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র, তোমরা একটা অ্যান্সার করো আমাকে, যে উপন্যাসের যে গুরুত্বপূর্ণ চরিত্র, তোমরা বলো যে এই উপন্যাসের প্রধান চরিত্রে কে। তোমরা যারা বলতে পারবা তাদেরকে চকলেট দেওয়া হবে ইনশাল্লাহ। বলো যে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে কে বা প্রধান চরিত্রে কে কে ছিল, বলো তো, অ্যান্সার করো, তোমাদের অ্যান্সারের অপেক্ষায় আমি। বলো যে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে কে, বলো উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে কে। হ্যাঁ, স্বর্ণা ইসলাম ও অ্যান্সার দিয়েছে ভাইয়া মজিদ। হ্যাঁ, খুব সুন্দর তোমার অ্যান্সার হয়েছে, স্বর্ণা ইসলাম। তোমরা যারা পারো সবাই অ্যান্সার করো, আশা করি তোমরা সবাই পারো, আমি জানি তোমরা অনেক ব্রিলিয়ান্ট। তোমরা আশা করি আজকের ক্লাসে আরও অনেক কিছু শিখতে পারবা। হ্যাঁ, এমডি আরিফুল ইসলাম ও বলেছে মজিদ। হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যান্সারও ঠিক আছে। হ্যাঁ, তোমরা স্বর্ণা ইসলাম অনেককে ইনভাইট করেছে এবং সে মেনশন করেছে ফ্রেন্ডদের, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি কি তোমাদের আর যে বন্ধু আছে তোমরা কি করবা, সবাইকে হচ্ছে মেনশন করে দাও আমাদের হচ্ছে লাইভে, আজকের লাইভে। আচ্ছা, ফামিদা ফারিয়া মজিদ আঙ্কেল। আচ্ছা মজিদ আঙ্কেল, মজিদ কি তোমার চাচা হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার উত্তরও হয়েছে। আফরান মাসুদ মজিদ, ঠিক আছে তোমার অ্যান্সার। তোমরা যারা উত্তর করছো, তোমরা তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে মেনশন করে দাও, তারাও আজকের ক্লাসে জয়েন করুক ইনশাআল্লাহ। আমরা কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যে এমসিকিউগুলো ক্লাসের পরে আমরা কি করব, আমরা কিছু আলোচনার পরে সেগুলো সলভ করব। তোমরা কি করতে পারবা, সেই এমসিকিউগুলো সলভ করার মাধ্যমে তোমরা অ্যাডমিশনেও কমন পাবে এবং সামনে যে পরীক্ষা আসতেছে তোমাদের, সেখানেও তোমরা কি করবা, কমন পাবা। আচ্ছা, তোমরা বন্ধুদের মেনশন করে দাও, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। প্রথমে এই যে চরিত্র, এটা হচ্ছে মজিদ। তোমরা একটু আগেই বললা যে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। আচ্ছা, মজিদ মূলত একটা বিশেষ অঞ্চল থেকে কোথায় আসছে বলো তো, মোহাম্মদনগর গ্রামে আসছে। মোহাম্মদনগর গ্রামে কেন আসছে, সে ভাগ্যের অন্বেষণে আসছে। এখন আমরা বলি যে তাহলে মজিদের বাড়ি কোথায় ছিল, এখানে মজিদের বাড়ি নির্দিষ্ট করে দেয়া নাই, তবে একটা হিন্স দেয়া আছে। যে কি দেয়া আছে বলো তো ভাইয়ারা, দেয়া আছে যে গারো পাহাড় থেকে 3 দিনের পথ তিনি অতিক্রম করে কোথায় এসেছিলেন, এসেছিলেন মোহাম্মদনগর গ্রামে। আচ্ছা, মোহাম্মদনগর গ্রামে তিনি এসেছিলেন, তাহলে কোথায় ছিল, তাহলে হচ্ছে এটা আমরা একটা পাহাড়ের কথা বললাম। আচ্ছা, এখন তিনি 3 দিনের পথ অতিক্রম করে কোথায় এসেছিলেন, মোহাম্মদনগর গ্রামে। আচ্ছা, সেটা আমাদের কথা না, আমাদের কথা হচ্ছে এই যে মজিদ, তিনি উপন্যাসের হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। তিনি কি করেছেন, তিনি একটা জায়গা থেকে মূলত নিজের ভাগ্যের অন্বেষে, ভাগ্যের খোঁজে তিনি আসলে কোথায় এসেছিলেন, এই মোহাম্মদনগর গ্রামে এসেছিলেন। তিনি যখন এসেছিলেন তখন কি ছিল, তখন হচ্ছে তাহের কাদের কোথায় কি ছিল, তারা হচ্ছে একটা বিলে মাছ ধরতেছিল এবং তিনি মতিগঞ্জের সড়কে প্রথম আসেন এবং সেখানে মুনাজাতের ভঙ্গিতে ছিলেন। তাকে দেখে সবাই মনে করে যে তিনি হচ্ছে দরবেশ টাইপের কিছু। তাহলে তিনি আসলে কি করেছিলেন, তিনি সুযোগ নিয়ে, গ্রামের মানুষ অনেক সরল ছিল, এই সরলতার সুযোগ নিয়ে তিনি করলেন সেখানে ধর্ম ব্যবসা শুরু করলেন। তিনি একটা অজ্ঞাত কবর, কেউ জানে না সেটা কার কবর, তো সেইটা তিনি কি বললেন, তিনি বললেন যে আমাকে স্বপ্নে দেখিয়েছে কে, মুদাসসির পীর, এটা হচ্ছে মুদাসসির পীরের কবর, আপনারা হচ্ছে বেমালুম, আপনারা হচ্ছে জাহেল, আপনারা ধর্ম বুঝেন না, এরকম তিনি কথাবার্তা বললেন এবং গ্রামের মানুষ অনেক সরল ছিল এবং তাকে বিশ্বাস করলো এবং ওই কবরটাকে কি করলো, তারা পরিষ্কার করে দেন, লাল শালু কাপড়ে আবৃত করে দিল। তাহলে সেখান থেকে মূলত কি শুরু হলো, এই মজিদের ধর্ম ব্যবসা শুরু হলো এবং আমরা মজিদ সম্পর্কে জানলাম যে মজিদ হচ্ছে কি, মজিদ হচ্ছে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। আমরা বিস্তারিত আরও জানবো, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তারপরে আছে কে বলো তো ভাইয়েরা, রহিমা। এই রহিমা হচ্ছে কে, রহিমা হচ্ছে মজিদের প্রথম স্ত্রী। মজিদের প্রথম স্ত্রী ওই গ্রামে যাওয়ার পর, মজিদ যাওয়ার পর তিনি আসলে যখন তার কিছু অর্থ সম্পদ হইল, তিনি তখন কি করলেন, তিনি ওই গ্রামের একজন সহজ সরল বিধবা নারী যার নাম হচ্ছে রহিমা, তাকে তিনি কি করলেন, বিবাহ করলেন। এই রহিমার কি ছিল বলতো, রহিমার স্বামীর প্রতি অনেক ভক্তি ছিল এবং রহিমাকে বলা হয় গ্রামের মানুষের সাথে, গ্রামের অন্যান্য নারীদের সাথে মজিদের একটা যোগসূত্র বলা হয়। কেন, যে গ্রামের যারা
বলতে পারে না মজিদকে তাদের সমস্যার কথা, তারা রহিমাকে বলতো। রহিমা কাকে বলতো বলো তো ভাইয়ারা? রহিমা হচ্ছে তার হাজব্যান্ডকে বলতো। এবং এখানে অনেক কথা আছে, আমরা জানি যে রহিমা তার স্বামীকে অনেক বেশি শ্রদ্ধা ভক্তি করতো। তো এগুলো নিয়ে আমরা কী পাবো, পরবর্তী আলোচনাগুলো করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা যাই জমিলা। জমিলাকে বলো তো ভাইয়ারা? জমিলা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী, যে আসলে খুবই অল্প বয়স্কা ছিল এবং যে আসলে মজিদের অবাধ্য ছিল। রহিমা কি ছিল? রহিমা হচ্ছে স্বামীর প্রতি ভক্তিটা বেশি ছিল, কিন্তু জমিলার কি ছিল বলো তো ভাইয়ারা? জমিলার স্বামীর প্রতি ভক্তিটা ছিল না, সে আসলে স্বামীকে পছন্দ করতো না, কেননা তার বয়স ছিল অনেক বেশি। আচ্ছা, জমিলা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় কি বলো তো ভাইয়ারা? দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। দেখো খালেক ব্যাপারীকে বলো তো উপন্যাসে? খালেক ব্যাপারী মজিদের সহযোগী, যে কিনা ওই গ্রামের প্রভাব আছে, প্রতিপত্তি আছে, ধর্নাঢ্য ব্যক্তি, যার অনেক টাকা পয়সা, এবং তার ওই গ্রামে কি ছিল বলো তো ভাইয়েরা? ওই গ্রামে অনেক প্রভাব ছিল, যে কোনো তোমার হচ্ছে সালিশ হইলে, যে কোনো ব্যাপারে তার মতামত ছাড়া কিছু হইতো না। তাহলে এই খালেক ব্যাপারী হচ্ছে ওই গ্রামের একজন মাথা বলতে পারি আমরা, মোরল টাইপের কিছু বলতে পারি। আচ্ছা, তো ওনার সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমরা, সামনে আগাই। আচ্ছা, আমেনাকে বলো তো ভাইয়েরা? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর যে দিতে পারবে তাকে চকলেট দেওয়া হবে। তোমরা অ্যান্সার করো, আমেনাকে। আচ্ছা, শুভ্র রয় আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া কিভাবে পড়লে, তোমার বানান ঠিক নাই ভাইয়া, ঠিক আছে, কিভাবে পড়লে জিপিএ 5 পাবো? আচ্ছা, তোমার জন্য ভিডিও আসতেছে ভাইয়া, তোমার জন্য ভিডিও আসবে কিভাবে পড়লে আমরা জিপিএ 5 পাবো। আচ্ছা, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী, হ্যাঁ, শাহাদত হোসেন খোকন, হ্যাঁ ঠিক আছে, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীকে আমেনা, হ্যাঁ ঠিক আছে, উত্তর ঠিক আছে। তোমরা যারা পারো আরও তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, করিম শেখ খালেক ব্যাপারীর বউ কি ভাইয়া? বউ হচ্ছে স্ত্রী। আচ্ছা, ইংরেজিতে কি বলি আমরা? ইংরেজিতে বলি ওয়াইফ। আচ্ছা, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী স্বর্ণা ইসলাম বলেছে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। স্বর্ণা ইসলাম অনেক অ্যাক্টিভ ক্লাসে আমাদের, অসংখ্য ধন্যবাদ স্বর্ণা তোমাকে। তুমি কি করবা, তোমার বন্ধু যারা আছে ক্লাস করতেছে না তাদেরকে মেনশন করে দাও, তুমি অনেক অ্যাক্টিভ, তাদেরকেও অ্যাক্টিভ করতে হবে, তুমি পারো তাদেরকেও পারতে হবে। হ্যাঁ, আচ্ছা, আফরান মাসুদ বলেছে খালেকের বউ। আচ্ছা, খালেক ব্যাপারীর বউ। আচ্ছা, ঠিক আছে। শুভ্র রয় তুমি অনেক দুষ্টমি করতেছো, হ্যাঁ, দুষ্টামি বাদ দাও ভাইয়া, ক্লাস করো, পরীক্ষার সময় নাই, পরীক্ষার অল্প কিছুদিন সময় আছে। আচ্ছা, আমি ওয়াইফাই বলি বউরে। আচ্ছা, ওয়াইফাই বলি বউরে। আচ্ছা, তানভীর মারুফ বলেছে ভাইয়া বাংলার মধ্যে অনেক কাঁচা বই এখনো শেষ হয় নাই। আচ্ছা, তুমি কি করবা, ধামাকা ক্লাস হবে আমাদের পুরো সপ্তাহ জুড়ে, শনি, সোম এবং বুধ আমি থাকছি তোমাদের সাথে, রয়্যাল এডুকেশন তোমাদের সাথে থাকছে, বাংলা ভীতি তোমাদের থাকবে না ইনশাল্লাহ। তোমরা কি করবা, রয়্যাল এডুকেশনের যে লাইভ ক্লাসগুলো হয় সেখানে জয়েন করো, বাংলা ক্লাস আছে আর আমি আছি, ইনশাআল্লাহ তোমাদের কি কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। তাহলে আমেনা কে ভাইয়ারা? তোমরা অনেকেই বলছো আমেনা হচ্ছে কে? আমেনা হচ্ছে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। খালেক ব্যাপারীর কি বলো তো? খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। আচ্ছা, এই আমেনাকে নিয়ে অনেক কাহিনী আছে, ঠিক আছে, আমেনাকে নিয়ে অনেক কাহিনী আছে, যে আসলে কি মজিদ আসলে আমেনাকে কি করতো, খারাপ নজরে দেখতো। এবং জানি যে আমেনার যখন নিঃসন্তান ছিল, সে যখন পাশের গ্রামের আওয়াল পীরের যখন সে পানি আনার জন্য পাঠিয়েছিল, তখন কি করেছিল তাকে, এইটা মজিদ দেখে অনেক বেশি রাগান্বিত হয়ে আমেনার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য কি করেছিল, এই খালেক ব্যাপারীর দ্বারা খালেক ব্যাপারীকে প্রভাবিত করে সে কি করেছিল, তাকে তালাক প্রাপ্ত করেছিল, মানে তালাক দেওয়াই ছিল আর কি। যাই হোক, আমরা এটা বলতে পারি যে খালেক ব্যাপারী তালাক দিয়েছিল কার প্রচারণায়? মূলত মজিদের প্রচারণায়। এখানে একটা ঘটনা আছে, তোমরা জানো যে কি করেছিল, যে মজিদ হচ্ছে আমেনা বিবিকে কি করেছিল, আমেনা বিবিকে রোজা রাখতে বলেছিল, এবং এই রোজা রাখা অবস্থায় তাকে 7টা
পাক দিতে বলেছিল, যে তার পেটে কি আছে, বেরি আছে, আর পেটে বেরি থাকলে কি হবে, তার বাচ্চা হবে না। সুতরাং তখন যখন সে আসলে ওই রোজা রেখে তখন যখন সে মাজার প্রদক্ষিণ করতেছিল তখন সে আসলে অজ্ঞান হয়ে যায়, এবং এটা মজিদ বলেছিল যেহেতু সে অজ্ঞান হয়ে গেছে সে সতী না, তুমি কি করো, তাকে ডিভোর্স দাও, তুমি ডিভোর্স দিয়ে কি করো, আরেকটা বিয়ে করো। এটা কে বলেছিল, মজিদ বলেছিল খালেক ব্যাপারীকে। তখন কি করে খালেক ব্যাপারী হচ্ছে কি করে, এই আমেনা বিবিকে তালাক দিয়ে কি করে, দ্বিতীয় বিবাহ করে। আচ্ছা আমরা সামনের দিকে যাই। এই যে দ্বিতীয় বিবাহ করলো খালেক ব্যাপারী, এই দ্বিতীয় বইয়ের নাম হচ্ছে কি, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তানু বিবি। আচ্ছা তানু বিবি হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। আচ্ছা আমরা সামনের দিকে যাই। আচ্ছা আক্কাসকে বলো তো ভাইয়ারা, আক্কাসকে যে বলতে পারবা তার জন্য চকলেট থাকছে। আচ্ছা তোমরা বলো আক্কাসকে বলো আক্কাসকে বলো সবাই, আক্কাসকে। এখনো যারা তোমাদের বন্ধুদের মেনশন দাও নাই ক্লাসে, তোমরা মেনশন দিয়ে দাও, সবাই আসুক ক্লাসে। ক্লাসটা ইনশাআল্লাহ সবার জন্য অনেক উপকারী হবে। শুধু এইচএসসি পরীক্ষা না, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতেও তোমরা কি করবা, কমন পাবা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতেও তোমরা কি করবা, কমন পাবা। তোমাদের উপন্যাস নিয়ে ভীতি ইনশাআল্লাহ থাকছে না আজকের ক্লাসের পরে, তোমরা থাকো আমাদের সাথে। আচ্ছা ফাহমিদা ফারিয়া ও বলেছে শিক্ষিত ছেলে শহরে পড়াশোনা করে। হ্যাঁ একদম বলেছো, যে গ্রামের শিক্ষিত যুবক। ফাহমিদা ফারিয়া অনেক সুন্দর, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অ্যান্সার করতেছো। তানভীর মারুফ বলেছে ভাইয়া বাংলা সেকেন্ড পেপার কি ক্লাস দিবেন? হ্যাঁ বাংলা সেকেন্ড পেপার আমরা ক্লাস নিয়েছি, তোমাদের সাজেশনমূলক ক্লাস নিয়েছি, এবং নির্মিত অংশ আমি এখনও ক্লাস নেই নাই। নির্মিত অংশের তোমরা ক্লাস পাবা, ভিডিও পাবা, সাজেশন পাবা। তোমরা আমাদের পেজের সাথে থাকো, রয়্যাল এডুকেশনের সাথে থাকো। তোমরা একটা ধামাকা সাজেশন পেতে যাচ্ছ যেখানে 100% তোমরা কি করবা, কমন পাবা। রচনা যেখানে আমি দিয়েছি যে 5টা, ওই 5টাই পড়বা, ইনশাআল্লাহ কমন পাবা। ভাব সম্প্রসারণ যে কয়েকটা দিয়েছি আমি, ওইটাই কমন পাবা। তোমরা কি করবা, ক্লাসে থাকো, বন্ধুদের মেনশন করে দাও। আর একটা কাজ তোমাদের, সেটা হচ্ছে যারা ব্যাকরণ অংশটা পড়ে নাই, মানে ব্যাকরণ অংশের ক্লাসটা করে নাই, তারা কি করতে পারো, ক্লাসটা করে আসতে পারো। আমাদের পেজে আছে, ওখানে আমি দেখিয়েছি যে কিভাবে তোমাদের প্রশ্নগুলো আছে, কোনটা অ্যান্সার করলে তোমার কি হবে, কোনটা উত্তর করলে তোমার সহজ হবে। ঠিক আছে? আচ্ছা যারা অ্যান্সার করতেছো অসংখ্য ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ স্বর্ণা ইসলাম অনেক বেশি আপডেট। হ্যাঁ গ্রামের শিক্ষিত প্রগতিশীল যুবক। এটা মোদাব্বেল হবে না, এটা হবে মোদাব্বের। হ্যাঁ মোদাব্বের মিয়ার ছেলে। হ্যাঁ মোদাব্বের মিয়া যে কি ছিল, স্কুল প্রতিষ্ঠার বিপক্ষে ছিল, নিজের বাবা হয়েও বিপক্ষে ছিল, এটা মনে রাখবো। ওনার নাম মোদাব্বেল না, মোদাব্বের। আচ্ছা আমরা সামনের দিকে আগাই। আচ্ছা এটা হচ্ছে হাসুনির মা। তোমরা বলো তো হাসুনির মাকে কে চিনো? আচ্ছা হাসুনির মাকে কে চিনো ভাইয়ারা, বলো হাসুনির মাকে কে চিনো, বলো হাসুনির মা কে? আচ্ছা আমি বলি, তোমরা বন্ধুদের মেনশন করে দাও। আচ্ছা হাসুনির মা হচ্ছে বিধবা একজন মহিলা, বিধবা একজন মেয়ে, যে আসলে নিজের প্রতি অনেক বেশি মানে আত্মসম্মান বোধ আছে, যে কি করে, যে দ্বিতীয় বিয়ে করতে চায় না, এবং সে হচ্ছে তার যে সন্তান আছে সেই সন্তানকে নিয়ে সে কি করে, সে তার বাবার বাড়িতে ওঠে। এই হাসুনির মা, যার বাবার নাম হচ্ছে, এখানে বাবাকে নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প আছে। হাসুনির মার বাবা হচ্ছে কে, ঢ্যাঙা বুড়ো আমরা জানি, যার নামটা এখানে দেয়া নাই। তাহলে তোমরা জানতে পারলে যে হাসুনির মাকে যে মানুষের বাড়িতে কি করে, ধান বানার কাজ করে, ধান সিদ্ধ করার কাজ করে, এই কাজগুলো আসলে হাসুনির মা কেন করে, তার সন্তানকে লালন পালন করার জন্য। যে আসলে যে বিধবা, সে যে আসলে কি করতে চায় না, দ্বিতীয় বিবাহ করতে চায় না, সে চায় তার সন্তানকে কি করতে, মানুষ করতে। আমরা এখনও জানি যে অনেক মায়েরা আছে যারা কি করে, নিজের সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করে না, কিংবা অনেক বাবা আছে যারা দ্বিতীয় বিয়ে করে না, তারা কি করে, নিজের সন্তানকে নিজের মতো করে বড় করতে চায়। এই যে মা বাবা, তাদেরকে আমাদের অনেক শ্রদ্ধা সম্মান। তোমরা এই মা বাবার জন্যই পড়াশোনা করতেছো, তোমরা মা বাবার দিকে খেয়াল রাখবা, যে তারা চাইতেছে যে তোমার একটা সুন্দর ভবিষ্যৎ, তোমার কাছ থেকে চায় না তুমি তাদেরকে ইনকাম করে খাওয়াবা বা কিছু, এরকম কিছু চায় না। সুতরাং তোমাদের উচিত মা বাবার দিকে তাকিয়ে হইলেও কি করা, পড়াশুনো করা। হ্যাঁ আমি যদি আমার কথা বলি, আমার অ্যাডমিশন জার্নি, আমার পড়াশোনা, আমি বলবো যে আমার মা আমার অন্যতম মোটিভেটর, আমাকে অন্যতম মেন্টর ছিল আমার মা। আমি যখন আশা হারাই ফেলতাম, তখনই আমার মা আমাকে উৎসাহিত করতো। এবং আমি জানি এখনও আমার মা, আমি যদি একটা বিষয়ে চিন্তা করি, আমি যদি আমার মাকে শেয়ার করি, কি বলে মা, যে
ইনশাআল্লাহ আল্লাহ আছে, কোথাও আটকে যাবি না ইনশাআল্লাহ। সুতরাং মা বাবার জন্য হলেও তোমাকে কী করতে হবে ভাইরা, মা বাবার জন্য হলেও তোমাকে কী করতে হবে, ভালো করে পড়তে হবে। শেষ সময় আসছো, কোনো হেলাফেলা করার সময় নাই, শুধু ওয়াশরুম এবং খাওয়া দাওয়া ব্যতীত আর অন্য কোথাও তোমরা কী করবা না, সময় ওয়েস্ট করবা না। আচ্ছা আমরা সামনের দিকে যাই। আমরা এই হাসুনির মা নিয়ে কথা বলছিলাম। হাসুনির মা হচ্ছে কে, একজন বিধবা মহিলা যে কি করে, ধানের কাজ করে এবং মসজিদের বাড়িতেও সে কাজ করতো। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে যখন মসজিদের বাড়িতে সে ধানের কাজ করতো হাসুনির মা, তখন এই যে ধানের একটা যখন মানে কাজ করতো, যখন ধান ধরো সিদ্ধ করতো, একটা আমরা আগুন আমরা দেখি যে সেখানে একটা ধান সিদ্ধ করার সময় একটা আগুন হয়, সে আগুনের মানে ঝাঁজটা যখন তার শরীরে পড়ে তখন একটা লাল আভা আমরা জানি যে চেহারার মধ্যে পড়ে, তো শরীরের মধ্যে পড়ে। তো এটা দেখে মজিদ আসলে হাসুনির মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছিল। এবং মজিদ হচ্ছে বদমাইশ, কি বলতো, মজিদ হচ্ছে বদমাইশ। আচ্ছা সে হচ্ছে কি, হাসুনির মায়ে কাজ করতেছে হাসুনির মা ওখানে, দেন সে সেই দিকেও নজর দিয়েছে। এবং নজর দিয়ে সে হাসুনির মাকে কী রঙের শাড়ি গিফট করেছিল বলতো, এটা যে বলতে পারবে তাকে আমি অবশ্যই তার ঠিকানায় কি করে দিব, তোমাকে হচ্ছে চকলেট পৌঁছাই দিব। ওকে, আচ্ছা বলো যে হাসুনির মাকে কোন রঙের শাড়ি গিফট করেছিল মজিদ, বলো, যে বলতে পারবা তাকে অবশ্যই আমি কি দিব বলতো, তাকে অবশ্যই আমি চকলেট পৌঁছে দিব তার ঠিকানায়। আচ্ছা বলো বলো। স্বর্ণা ইসলাম বলেছো আলহামদুলিল্লাহ, আমার পরিবারও অনেক সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দূরে এগিয়ে যাও। হ্যাঁ বেগুনি বেগুনি, হ্যাঁ ঠিক আছে, কালো পাড়ের বেগুনি শাড়ি, এই তো স্বর্ণা অনেক আপডেট ভাইয়া, তুমি অনেক আপডেট, তুমি অ্যান্সার চেয়েছে একটা, তুমি আরও বেশি করে দিয়েছো যে ওই কালো পাড়ের পাটা ছিল কিসের, যেটাকে অনেকে কি বলে বলো তো ভাইয়ারা, গ্রামের মহিলারা বলে জমিন। কিসের জমিন, ওই শাড়ির জমিন। হ্যাঁ ওই পাড়টাকে কি বলে, জমিন বলে মনে হয়। আমি শাড়ি নিয়ে এত কিছু জানি না, তারপর আমি যতটুকু জানি বললাম, জমিন মনে হয়, হ্যাঁ পাড়টাকে বলে না মনে হয়, আমি একটু কনফিউজ। তোমরা জানো যারা মেয়ে আছো তোমরা জানো যে শাড়ির আসলে কোন অংশটাকে কি বলে, জমিন বলে। আচ্ছা আচ্ছা কালো রঙের কালো পাড়ের বেগুনি শাড়ি, হ্যাঁ বেগুনি শাড়ি দিয়েছিল এবং পাড়টা ছিল কিসের, পাড়টা ছিল হচ্ছে কালো, হ্যাঁ কালো, ঠিক আছে, অনেক সুন্দর স্বর্ণা। আফরান মাসুদ ব্ল্যাক বলেছো ভাইয়া, চেষ্টা করো, তোমার হচ্ছে, তুমি একটু ভুল বলেছো, বেগুনি হবে। হ্যাঁ আচ্ছা তুমি ক্লাসে অনেক অ্যাক্টিভ আফরান মাসুদ, তুমি বন্ধুদের কি করে দাও, মেনশন করে দাও, শেয়ার করে দাও, নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, সবাই আসুক। আচ্ছা তানভীর মারুফ বলেছে ভাইয়া এখন যে অবধিটা যে ইয়াটা পড়াচ্ছেন ওইটা আগে কখনো পড়া হয় নাই, প্লিজ ভাই এই অধ্যায়ে কিছু সাজেশন প্রশ্ন দিলে ভালো হয়, এক্সাম যে প্রশ্নগুলো আসবে ওইগুলো সাজেশন। হ্যাঁ অবশ্যই তুমি ক্লাসে থাকো, বন্ধুদের মেনশন করো, আমি তোমাদের জন্য এমন কিছু, তোমার জন্য এমন কিছু এমসিকিউ দিচ্ছি যেগুলো অবশ্যই আসছিল, প্রিভিয়াস ইয়ারে আসছিল এবং আসবে 100%। তুমি ক্লাসে থাকো, দেখো তুমি আজকের ক্লাসে যে এমসিকিউগুলো শিখবা, দেখো তোমার আর কোনো সমস্যা থাকে কি না, দেখো। আচ্ছা আমরা সামনের দিকে আগাই। তাহলে অনেকেই তোমরা পারছো যে হাসুনির মাকে কি রঙের শাড়ি গিফট করেছিল বলো তো, না কালো রঙ, কালো পাড়ে বেগুনি। আচ্ছা আমরা সামনের দিকে আগাই। তাহের কাদের রতন, তাহের কাদের রতন কি বলতো, তাহের কাদের রতন হচ্ছে ভাই, যারা ভাই। এবং হাসুনির মায়ের কথা বললাম না, হাসুনির মায়ের হচ্ছে কি বলতো, হাসুনির মায়ের হচ্ছে বড় ভাই, তার আমরা জানি যে এটা হচ্ছে হাসুনির মায়ের কি, এরা হচ্ছে কি বলতো ভাইয়ারা, 3 ভাই। হ্যাঁ এই ঢ্যাঙা বুড়ো, ঠিক আছে, ঢ্যাঙা বুড়ো নিয়ে আমরা সামনের দিকে যাব। তাহলে হাসুনির মায়ের কে বলতো, তাহের কাদের রতন হচ্ছে ভাই। আচ্ছা আমরা সামনের দিকে যাই। এবং তাদের রোলটা তোমরা জানো যে গল্প, আমরা উপন্যাসটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে মূলত তাহের কাদের কি ছিল বলতো, সেখানে তারা মাছ ধরতেছিল বিলে, তারা মাছ ধরতেছিল, এমন একটা সময় আসলে মসজিদের আগমন হয়েছিল। সামনের দিকে যায়। আচ্ছা ঢ্যাঙা বুড়ো, এই যে বললাম একটু আগে বললাম, এই ঢ্যাঙা বুড়োকে তাহের কাদের রতন হাসুনির মায়ের বাবা। আচ্ছা তোমরা ইজিলি পারবা, ঢ্যাঙা বুড়োকে নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং কথা আছে। সে হচ্ছে ওয়াইফের সাথে খুব বেশি ঝগড়া করতে, এবং ঝগড়া করার যথেষ্ট কারণ হচ্ছে কি, অভাব। আমরা জানি যে একটা সংসারে কখন আসলে অশান্তি হয় বলতো, একটা সংসারে অশান্তি হয় হচ্ছে অভাব থাকলে। সুতরাং অভাব থাকলে ভালোবাসাও কি জানালা দিয়ে পালায়, অভাব থাকলে কি করে, ভালোবাসাও জানালা দিয়ে পালায়। সুতরাং
অভাব থাকলে সেখানে অশান্তি হয়, আর অভাব যদি না থাকে সেখানে কি সুখ আর সুখ। অনেকে বলে যে সুখে আছি, অনেকের টাকা আছে কিন্তু বেশি সুখে নাই। সুতরাং এখানে ঢেঙ্গাবুড়ো যেটা হয়েছিল, অনেক টাকা পয়সা ছিল একটা সময়, সে মামলা মোকদ্দমা এগুলো করে করে কি করছে, তার জমাজমি যেগুলো এগুলো লস্ট করে ফেলছে, হারাই ফেলছে। তো এর ফলে তার সংসারে কি একটা অভাব, এবং আমরা জানি যে হাসুনির মা হচ্ছে বিধবা, সেও আসলে একটা সন্তান নিয়ে ঢেঙ্গাবুড়োর বাড়িতে আসছে, তাহের কাদেরদের বাড়িতে আসছে। সুতরাং তাদেরকে দেখা, যদিও হাসুনির মা কি, যদিও হাসুনির মা তার ভাইদের মতো না, সে হচ্ছে নিজে কাজ করে খায়, অন্যের বাড়িতে কাজ করে সে আসতো। আচ্ছা, আমরা জানি তো ঢেঙ্গাবুড়ো এবং এই যে তাহের কাদের রতনের মা, তাদের একটা কি কনফ্লিক্ট লাগতো, রোজ রোজ কি লাগতো, একটা হচ্ছে ঝগড়া লাগতো। আমরা জানি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি হয় মাঝে মাঝে। আচ্ছা, তাদের এটা প্রায় হতো, এবং আমরা এখানে এমন ভাষা ব্যবহার করতো যেগুলো আসলে এখানে বইয়েও অতটা এভাবে নাই। তবে ভাষায় আমরা জানি যে ঢেঙ্গাবুড়ো তার যে সন্তানেরা আছে, এই সন্তানদের জন্ম নিয়েও প্রশ্ন তুলেছিল। তোমরা জানো যে সে বলেছিল যে কি, এই সন্তানগুলো আমার না, এভাবে বলেছিল যে আমার না, তাহলে কার? সংসার করেছি যার সাথে, সেই তো হবে, তারাই তো হবে আমার সন্তান। তো এই সন্তান নিয়েও কী করেছিল, প্রশ্ন কিন্তু তুলেছিল। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এখন কিন্তু অনেকেই তোমরা হচ্ছে মুভিতে দেখবা না, যে আগের মুভিগুলো ছিল, ইলিয়াস কাঞ্চনের মুভিগুলো ছিল, আমরা জানি যে ইলিয়াস কাঞ্চনের মুভিগুলোতে কী ছিল, যে সে হচ্ছে বাণিজ্য করতে যাইতো বা কোনো একটা হচ্ছে জঙ্গলে যাইতো, দেন হুট করে একটা হচ্ছে কি হয়েছে, একটা হচ্ছে দরবেশের সাহায্যে সে একটা পূর্ণিমা রাতে যদি সে তার ওয়াইফের সাথে থাকতে পারে, তাহলে কি হবে, তাদের হচ্ছে একটা ফুটফুটে কি হবে, বাচ্চা হবে, রাজকুমার হবে বা রাজকন্যা হবে। সে কি করতো, ওই দরবেশের সাহায্যে অনেক কিলো দূর থেকে দরবেশের সাহায্যে এক রাতে আইসা তার ওয়াইফের সাথে দেন সময় কাটাইয়া তারপরে কি করতো, সে চলে যাইতো। চলে যাওয়ার পরে কি হতো, তার যে হচ্ছে শ্বশুর শাশুড়ি, এখানে যে মেয়েটা থাকতো, তার যে শ্বশুর শাশুড়ি যখন বাচ্চা হইতো, তখন আসলে কেউ কি করতো না, বিশ্বাস করতো না যে এটা তারা আবার বনবাসে পাঠাই দিত। আমরা অধিকাংশ মুভিগুলোতে এগুলো দেখছি। এগুলো আসলে ছোটোবেলাতে অনেক দেখতাম আর কি, তোমরাও দেখে থাকবে অবশ্যই। তো এগুলো ইন্টারেস্টিং না? আচ্ছা, তো এখানে ঢেঙ্গাবুড়ো কী করছিল, এই সন্তান নিয়ে প্রশ্ন তুলছিল যে এগুলো আমার সন্তান না। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, ধলামিয়া কে বলতো? এই ধলামিয়া হচ্ছে তানু বিবির ভাই। কে বলতো ভাইয়েরা? ধলামিয়া হচ্ছে তানু বিবির ভাই। তানু বিবি কে বলতো? তানু বিবি হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। এই ধলামিয়া হচ্ছে অনেক ঢেঙ্গা টাইপের, মানে অনেক লম্বা, অনেক চেহারাবান, কিন্তু তবে ইনি হচ্ছে খালেক ব্যাপারীর কি ছিল, খালেক ব্যাপারীর প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল ছিল, এবং সে বছর 6 মাসেও যাইতো না। যখন সে দুলাভাইয়ের বাড়িতে আসতো, তখন সে বছর 6 মাসেও যাইতো না, তো দুলাভাইয়ের বাড়িতেই থাকতো। এটা হচ্ছে কে? ধলামিয়া হচ্ছে কি, তানু বিবির হচ্ছে ভাই, এবং খালেক ব্যাপারীর হচ্ছে শ্যালক আমরা বলি, খুবই শুদ্ধ বাংলায় শ্যালক এবং শালিকা আমরা বলি। আচ্ছা, তো এই শ্যালক ছিল কে? ধলামিয়া হচ্ছে খালেক ব্যাপারীর শ্যালক ছিল। আচ্ছা, এই ধলামিয়া সম্পর্কে আরেকটা ব্যাপার, যে ধলামিয়াকে তিনি আসলে পাশের গ্রামের পীরের আসলে কি আনতে দিয়েছিলেন বলতো? খালেক ব্যাপারী পানি আনতে দিয়েছিলেন, পানি পরা আনতে দিয়েছিলেন। এবং এই ধলামিয়া কি ছিল, খালেক ব্যাপারীর প্রতি অনেক বেশি মানে শ্রদ্ধাশীল ছিল, অনেক ভয় করতো, অনেক করতো। আচ্ছা, এটা আর কি, আমরা ধলামিয়া সম্পর্কে এতটুকু জানলেই আমাদের এনাফ। আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখানে মতলুব খা আছে। মতলুব খাকে কে বলতো? মতলুব খা হচ্ছে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। ইউনিয়ন বোর্ডের কে? প্রেসিডেন্ট। এটা এর বেশি কিছু পড়তে হবে না তোমাকে, তবে এইটা অনেক এমসিকিউ চলে আসে তোমাদের, দেখবা যে এইচএসসিতে চলে আসবে, আবার অ্যাডমিশনে চলে আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে চলে আসবে। সুতরাং এই জন্য আমি দিয়েছি যে মতলুব খাকে বলতো ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট। ওকে, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, মুদাব্বের মিয়া। আচ্ছা, মুদাব্বের মিয়া কে বলতো? মুদাব্বের মিয়া হচ্ছে ওই যে বলেছিল কে যেন, স্বর্ণা ইসলাম, ও বলেছিল যে মোদাব্বেল মিয়া। ওখানে মোদাব্বেল হবে না ভাই, এখন দেখতে পাচ্ছ বানানটা, মুদাব্বের মিয়া। আচ্ছা, মুদাব্বের মিয়া কে? মুদাব্বের মিয়া হচ্ছে ওই যে বললাম যে আকাশ গ্রামের শিক্ষিত যুবক, তার হচ্ছে বাবা। ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আমরা উপন্যাসে শেষ করে ফেলেছি। আশা করি তোমরা অনেক কিছু শিখেছ আজকের ক্লাসে। আমরা সামনের দিকে যাই, যে উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ উক্তি, এই উক্তিগুলো যদি তুমি পড়ো, তাহলে আশা করি এর বাইরে কিছু আসবে না। তুমি নিশ্চিত থাকো, তুমি বিশ্বাস রাখো আমাদের প্রতি, ইনশাআল্লাহ এর বাইরে আসবে না। তোমরা গুরুত্বপূর্ণ উক্তিগুলো একটু খেয়াল করো, আমি তোমাদের সুবিধার্থে একটু দেখাচ্ছি যে গুরুত্বপূর্ণ উক্তিগুলা, যে খোদার উপর তোয়াক্কল রাখো,
এই উক্তিটা করেছিল কে বলো তো? মজিদ। মরা মানুষ জিন্দা হয় কেমনে? মজিদ। এই কথাটা কে বলেছিল? এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো যে মরা মানুষ জিন্দা হয় কেমনে, এখানে কে আছে? মজিদ বলেছিল। এটা কেন কেন বলেছিল? যে আমরা জানি যে পার্শ্ববর্তী আওয়ালপুরের যে পীর এসেছিল পার্শ্ববর্তী গ্রামে, তো এই আওয়ালপুরের পীরের কথা যদি বলি, তো তার একটা মৌজাজা ছিল। মৌজাজা মানে হচ্ছে অলৌকিক শক্তি। এই অলৌকিক শক্তি কে ছিল বলো তো? তার ছিল যে তিনি মরা মানুষকে জিন্দা করতে পারতেন। তো এটা শুনে মজিদ কি বলেছিল? মজিদের আসলে মানে তার যে হচ্ছে তার যে প্রভাব প্রতিপত্তি, এটা হারানোর একটা সংখ্যা তৈরি হয়েছিল, তার অস্তিত্বের সংকট তৈরি হয়ে গেছিল যে আমার মনে হয় যে ভণ্ডামি শেষ, এরকম কিছু। তখন সে বলেছিল মরা মানুষ জিন্দা হয় কেমনে? এটা কে বলেছে? মজিদ বলেছে। আচ্ছা, অমন করে হাঁটতে নাই, এটা কে বলেছে? মজিদ বলেছে। আচ্ছা, এখানে বলো তো কে বলতে পারবা যে অমন করে হাঁটতে নাই? এই যে অমন করে হাঁটতে নেই, এখানে কার হাঁটার কথা বলা হয়েছে? এই অ্যান্সারটা আমাকে করো। যে করতে পারবা তাকে চকলেট দিব, চকলেট দিব। বলো বলো। এমন করে হাঁটতে নেই, এটা কে বলেছে? মজিদ বলেছে। কিন্তু কাকে বলেছে? কার হাঁটার কথা বলেছে বলো তো? একটু বলো, একটু বলো। হ্যাঁ, স্বর্ণা অনেক অ্যাক্টিভ, তুমি অনেক অ্যাক্টিভ। তুমি বন্ধুদের মেনশন করে দাও, তুমি ক্লাসে অনেক অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো করবা, অনেক ভালো করবা। হ্যাঁ, অনেক ভালো করবা। হ্যাঁ, জমিলার। এখানে কার হাঁটার কথা বলা হয়েছে? জমিলার। হ্যাঁ, জমিলার হাঁটার কথা বলেছে। জমিলা কে বলো তো? জমিলা হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। খালেক ব্যাপারীর কি বলো তো? খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী, যে কিনা মসজিদের অবাধ্য, মসজিদের এই ধর্ম ব্যবসা কিংবা মাজার এটা আসলে জমিলা পছন্দ করতো না। তো জমিলা হচ্ছে কি ছোট টাইপের মেয়ে, মানে একটু বয়স কম, সে হাসবে খেলবে, তো এটাই তো তার হওয়া স্বাভাবিক। তো এটা করতে মসজিদ অনেক মনে মনে ভয় পেয়ে গিয়েছিল এবং সে বলেছিল কি যে এমন করে হাঁটতে নাই। এটা কে বলেছিল? মজিদ বলেছিল। এটা জমিলার কথা বলা হয়েছে। যেন আমরা একটু খেয়াল করি ভাইয়ারা। আচ্ছা, দেখো যে যেন শত সহস্র সর্প শীষ দেয়, এটা হচ্ছে কে বলেছে? উপন্যাসিক বলেছে। উপন্যাসিক কি যে গল্পটা বর্ণনা করতেছে, কেন বলতেছে যে বিভিন্ন আখ্যানগুলো আস্তে আস্তে একের পর দৃশ্যপট পাল্টে যাচ্ছে, তখন এই কথাগুলো সে গল্পটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, উপন্যাসটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এগুলো বলতেছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এ কে বলেছে? এটা উপন্যাসিক বলেছে এবং উপন্যাসের শুরুতেই এ কথাটা বলা হয়েছে। আচ্ছা, শুরুর দিকে বলা হয়েছে পোলা মাইনসের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, এটা কে বলছে? মজিদ। এটা কাকে বলছে বলো তো? এটা বলছে হচ্ছে এই যে স্কুল প্রতিষ্ঠা করতে চাইছে আকাশ, এই জন্য সেই উক্তিটা করছে যে কি, যে পোলা মাইনসের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে। স্কুল প্রতিষ্ঠা করা কি খারাপ? এটা অবশ্যই ভালো, কিন্তু মজিদ চায় নাই এই গ্রামের মানুষ শিক্ষিত হোক এবং শিক্ষিত হয়ে কি করুক, শিক্ষিত হয়ে এই গ্রামের মানুষ কি করুক, তার ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাক, এটা চায় না। আচ্ছা, তাহলে এখানে কি পোলা মাইনসের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, এটা কে বলেছে? মজিদ বলছে, ওই যে আকাশের স্কুল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। আচ্ছা, তোমার দাড়ি কই মিয়া, এই কথাটা কে বলছে বলো তো? এই কথাটা বলছে হচ্ছে মজিদ। কাকে বলছে বলো তো? যে বলতে পারবা থ্যাংক ইউ দিব তাকে। হ্যাঁ, আচ্ছা বলো বলো। আচ্ছা, কে বলছে বলো তো? করিম শেখ। জমিলা একটু স্টাইল করে হাঁটতেছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক স্টাইল করে হাঁটতেছিল, এই জন্য শব্দ হয়েছে পায়ের। আচ্ছা, রূপ দিয়া কি হইব? রূপ তো 2 দিনের। হ্যাঁ, করিম শেখ, রূপ দিয়ে আসলে কিছু হবে না, রূপ দিয়ে আসলে কিছু হবে না। সুতরাং চেহারা যদি ভেঙেও যায়, চেহারা যদি নাও থাকে, ঠিক আছে, শুধু ঘুমাইলে হবে না, কি করতে হবে? তোমাকে পড়তে হবে। চেহারার দিকে খেয়াল করলে আসলেই কোনো লাভ নাই। চেহারা আসলে থাকে না, শরীর আসলে থাকে না, রূপও সারা জীবন থাকবে না। কি লোহায় যেমন পরে জং, রূপও কি হবে সেই রকম, রূপও জং ধরবে। ঠিক আছে, খুব সুন্দর কথা বলছো করিম শেখ, তুমি বন্ধুদের মেনশন করে দাও। আচ্ছা, স্বর্ণা বলেছে, ও আচ্ছা আচ্ছা, ভাইয়া খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তো তানু বিবি, আর রহিমা তো মজিদের দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি তো ঠিকই বলেছো। রহিমা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী। না না না, মজিদের দ্বিতীয় স্ত্রী না, রহিমা তো মজিদের দ্বিতীয় স্ত্রী না। মজিদের দ্বিতীয় স্ত্রী কে বলো তো? মজিদের দ্বিতীয় স্ত্রী হচ্ছে জমিলা, আর প্রথম স্ত্রী হচ্ছে রহিমা। হ্যাঁ, আর খালেক ব্যাপারীর 2টা স্ত্রী ছিল, একটা হচ্ছে আমেনা আর একটা হচ্ছে তানু বিবি। একটু খেয়াল করবো ভাইয়া, আশা করি ভুল হবে না।
আচ্ছা, কে বলেছে? আক্কাস। হ্যাঁ, আক্কাসকে বলেছে। সবাই অ্যান্সার করছে। হ্যাঁ, মেহেদি হাসান, এটা ভুল। মসজিদের দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। ও কি ঘরে বালা আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসার উচ্ছিন্নে যাক, মরক লাগুক ঘরে। এটা কে বলেছে বলো তো? মজিদ বলেছে। কাকে উদ্দেশ্য করে বলেছে? তার যে দ্বিতীয় স্ত্রী জমিলা, তাকে উদ্দেশ্য করে বলছে, কারণ তার যে চলন বলন এই ব্যাপারগুলো ভালো ছিল না। আমরা সামনের দিকে যাই। আচ্ছা দেখো, তুমি কি মনে করো মিয়া, তুমি কি মনে করো তোমার বিবি, হ্যাঁ তোমার বিবি মিছা বদনাম করে, তুমি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? উক্তিটা কার বলো তো? উক্তিটা হচ্ছে মজিদ। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। ধান দিয়া কি হইব, মানুষের জান যদি না থাকে, এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে রহিমার। এই উক্তিটা কে বলতো? এটা হচ্ছে রহিমার। এটা বলেছিল কি, যে একটা ঝড় রাতের বৃষ্টি হয়েছিল, একদম গল্পের উপন্যাসের শেষের দিকে আমরা জানি যে বৃষ্টি হয়েছিল এবং ধানের কথা বলা হচ্ছিল, যে ধান কি হয়েছে না হয়েছে। ও এখানে হচ্ছে কি করা হয়েছিল, জমিলাকে হচ্ছে বেঁধে রাখা হয়েছিল খুঁটির সাথে, মাজারের খুঁটির সাথে। এবং আমরা জানি যে শেষটা একদম বিয়োগান্তক, আমরা জানি। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আমি ভাবলাম তিনি বুঝি দুলার বাপ। আচ্ছা, এটা হচ্ছে কে বলছে? জমিলা। জমিলা কাকে উদ্দেশ্য করে বলছে? মজিদকে উদ্দেশ্য করে। আচ্ছা, কলমা জানোস বেটা, কে বলছে? খালেক ব্যাপারী। ওকে, আচ্ছা আমরা সামনের দিকে আগাই। ওনারে কন আমার মওতের জন্য জানি দোয়া করে, এটা কে বলছে? হাসুনির মা। আচ্ছা, দিলে চায় না বুবু, হাসুনির মা বলছে। এটা হচ্ছে দিলে চায় না বুবু। দিল মানে কি বলো তো? দিল মানে হচ্ছে হৃদয়, হৃদয়, হৃদয়। আচ্ছা, দিলে চায় না বুবু, হাসুনির মা। 10 কথায় নেই রক্তে রাগ নেই, এটা কে বলো তো? উপন্যাসিক বলছে আর কি। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আমাদের অনেক আলোচনা আছে ভাইয়ারা, একটু সামনের দিকে যাই। পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে, আওয়ালপুরের গ্রামের মানুষ এই কথাটা বলছে। হ্যাঁ, আওয়ালপুরের গ্রামের মানুষ এই কথাটা বলছে যে পীর সাহেব কি করে? সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার ক্ষমতা রাখে। এবং আরেকটা তার ক্ষমতা কি ছিল বলতো? একটু আগে বলছিলাম আরেকটা ক্ষমতা ছিল তার, ভাইয়ারা বলো তো আরেকটা ক্ষমতা ছিল কি? অ্যান্সার করো। আরেকটা কি ক্ষমতা ছিল বলো? একটা তো আমি দিলামই, এখানে একটা আলোচনা করছি যে সে সূর্যকে কি করে ধরে রাখার ক্ষমতা রাখে। আরেকটা তার মুজিজা ছিল, আরেকটা ক্ষমতা ছিল। হ্যাঁ বলো, সবাই অ্যান্সার করো। হ্যাঁ, তানভীর মারুফ বলেছে ভাইয়া এই এমসিকিউগুলো কি পিডিএফ দেওয়া যাবে? আমাকে অবশ্যই দেওয়া যাবে ভাইয়া। তুমি কি করবা? আজকে শেয়ার করে ফেলো, সব থেকে বেশি শেয়ার করো, তাহলে কি হবে? তুমি অবশ্যই পিডিএফটা পাবা। হ্যাঁ, সর্বোচ্চ শেয়ারকারী আমাদের কি পায় ভাইয়ারা? যারা সর্বোচ্চ শেয়ার করে তারা আমাদের পিডিএফটা পেয়ে যায়। অবশ্যই ক্লাস শেষে তুমি পাবা, যদি তুমি এই কাজটা করো, বন্ধুদের সাথে মেনশন করে দাও, বিভিন্ন গ্রুপে, বন্ধুদের গ্রুপে যদি এটা শেয়ার করো, অবশ্যই তুমি পিডিএফ পাবা, এটা তো কোনো সমস্যা নাই। আচ্ছা, সবাই বন্ধুদের একটু মেনশন করে দাও। আমাদের মৃত মানুষকে জীবিত করা, হ্যাঁ স্বর্ণা ইসলাম, মৃত মানুষকে জীবিত করার। আচ্ছা, তার দুইটা অলৌকিক শক্তি ছিল, একটা হচ্ছে সূর্যকে ধরে রাখার ক্ষমতা, আর একটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে তার ওই মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা। এই দুইটা ক্ষমতা আছে বলে কথিত আর কি, আমরা জানি না, আমরা তো দেখি নাই, সুতরাং আমরা বলতে পারবো না। আচ্ছা, আমরা দেখি নাই, সুতরাং এটা গ্রামের মানুষ বলছে। ওকে, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, এই কথাটা উপন্যাসিক বলছে এবং এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। এটা ক কিংবা খ নাম্বারে চলে আসে। খ নাম্বারে বেশি আসে যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। কথাটি ব্যাখ্যা করো, কিভাবে করবা বলো তো? কিভাবে করবা? যে শস্যের চেয়ে টুপি বেশি, এখানে ওই যে অঞ্চলটা, উপন্যাসিক যে অঞ্চলটার কথা বলতেছে, মজিদ যেখান থেকে আসলে এই মোহাম্মদনগর গ্রামে আসছে, ওই অঞ্চলটার কথা বলা হচ্ছে। সেখানে দেখা যায় যে ছোট বাচ্চা কাচ্চা যারা একটা প্যান্ট পরতে পারে না, একটা পায়জামা পরতে ঠিকভাবে পারে না, তারাও কি করে মুক্ত হয়ে যায়। মানে তারা, গ্রামের মানুষ খুবই ধর্মভীরু, ঠিক আছে, ধর্মভীরু, ধর্মের প্রতি সবাই আসলে অনেক শ্রদ্ধাশীল, কিন্তু তাদের দেশে আসলে কি অভাব, তাদের অঞ্চলটায় অভাব, খাবার নাই, এজন্য বলছে যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। বুঝতে পারছো? আশা করি এই যে লাইনটা আসে, এটা ব্যাখ্যা করতে তোমাকে বলে, অবশ্যই তুমি কি করতে পারবা, এখন সুন্দর করে ব্যাখ্যা করতে পারবা যে ওই গ্রামে সবাই ধর্মভীরু, কিন্তু শস্যের অভাব, সেখানে শস্য ভালো হয় না, কিংবা সেখানে অভাবটা বেশি। ঠিক আছে ভাইয়ারা, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই কথাটা কে বলছে? উপন্যাসিক বলছে। কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে? উক্তিটা কার বলো তো? উক্তিটা হচ্ছে মজিদের। আমরা সামনের দিকে যাই। তোমার দাড়ি কই মিয়া? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মজিদের। এমন কথা কইও না, বিটির ঘরে বালা আইছে। উক্তিটি কার বলো তো? উক্তিটি হচ্ছে মজিদের প্রথম স্ত্রী রহিমার। আচ্ছা, মরা মানুষ জিন্দা হয় কেমনে? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মজিদের।
এটা হচ্ছে বারবার একটু আসতেছে, ধান দেয়া কি হইব মানুষের জান যদি না থাকে। উক্তির হচ্ছে মসজিদের প্রথম স্ত্রী রহিমার। আচ্ছা, এটা একটু খেয়াল করো যে খোদার জিনিস খোদা তুইলা লইয়া গেছে, উপলব্ধিটি কার? উপলব্ধিটি হচ্ছে হাসুনির মায়ের। আচ্ছা, সামনের দিকে যায়। কিন্তু যার অন্তরে খোদার রাসূলের স্পর্শ লাগে তার কি আর দুনিয়াদারি ভালো লাগে? আসলেই কথাটা কিন্তু এমনই, যে আসলে একবার দিনের প্রতি, ইসলামের প্রতি, যে যার ধর্মগ্রন্থ পালন করে, সেখানে একবার যদি সে মগ্ন হয়ে থাকতে পারে, তাহলে কি তার হৃদয় দুনিয়াদারি আর কি ভালো লাগবে না? এটাই স্বাভাবিক। আচ্ছা, তোমরা অবশ্যই কি করবা, এখন বেশি বেশি নামাজও পড়তে হবে। কারণ অনেকে কী করে যে পরীক্ষা আসছে, আমি কী করবো, এখন নামাজ পড়বো, অন্য সময় নামাজ পড়বো না, তাহলে হবে না? হবে না, সবসময় নামাজ পড়তে হবে, পড়াশুনো করবা, আজান দিলে অজু করে নামাজ পড়বা, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ আমি যেন কী করতে পারি, আমি যেন পরীক্ষায় ভালো করতে পারি, এসএসসিতে A+ পাই, এবং আল্লাহ আমি যেন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, যেন আমি অনেক ভালো মানুষ হইতে পারি। বড় হওয়ার থেকে বড় কথা হচ্ছে কি ভালো মানুষ হওয়া। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা থাকবে। অবশ্যই তোমরা কি করবা, সালাদটাও আদায় করবা। আচ্ছা, সামনের দিকে যাই। দুনিয়াদারি ভালো লাগে, উক্তিটা কার? উক্তিটা হচ্ছে মজিদের। সামনের দিকে যাই। উপন্যাসের সারসংক্ষেপ আমি অলরেডি তোমাদের বলে ফেলেছি। এই যে কথাগুলো আমি বললাম, তোমার হচ্ছে চরিত্রগুলো যখন আমি তোমাদের আস্তে আস্তে এক এক করে আমি যখন বলে ফেলছি, তখনই কিন্তু মূলত তোমাদের যে উপন্যাসের সারসংক্ষেপটা আমি বলে ফেলছি। আমাদের অনেকগুলো এমসিকিউ সলভ করতে হবে। আমরা সামনের দিকে যে আশা করি তোমরা অনেক কিছু জানতে পারছো, এবং এই এমসিকিউগুলোর যারা উত্তর করতে পারবা তাদের জন্য থাকছে স্পেশাল গিফট। এবং আশা করি তোমরা এতক্ষণ যে আলোচনাগুলো শুনছো, এর পরিপ্রেক্ষিতে তোমরা যে এমসিকিউগুলো দেখবে, এগুলো সবগুলোর অ্যান্সার তোমরা করতে পারবা, আশা করি আমি। আচ্ছা, সামনের দিকে যাই। দেখো, গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী এই এমসিকিউগুলো আমরা দেখি। দেখো তো এই এমসিকিউটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 এই প্রশ্নটা চলে আসছে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 যে সেশন, ওই সেশনের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসছে যে মসজিদের মোহাম্মদনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? বলো তো ভাইয়ারা সবাই, এই প্রশ্নের উত্তরটা করে ফেলো। এই প্রশ্নের উত্তরটা করে ফেলো। হ্যাঁ, করে ফেলো, সবাই করে ফেলছে দেখি। হ্যাঁ, এমডি করিম শেখ খ, তারপরে বলছো মেহেদি হাসান বি, করিম শেখ আবার বলছো নাটকীয়। আচ্ছা, একবারই লেখো। হ্যাঁ, সুন্দর নাটকীয়। হ্যাঁ, করিম শেখ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তুমি কি করবা, বন্ধুদের একটু মেনশন করে দাও। তোমার বন্ধুদেরও কি করার আছে, ক্লাসটা করার আছে। সুতরাং নিজের শুধু করলে হবে না, অন্যরও কি করতে হবে। নিজের একটা কথা আছে না, ভাব সম্প্রসারণ আছে না তোমাদের, যে নিজের ক্ষুদ্র স্বার্থটা ত্যাগ করে বৃহৎ স্বার্থে করতে হবে, মানে মানুষের জন্য করতে হবে। আমরা নলেজ শেয়ার করতে চাই না, নলেজ শেয়ার করলে বাড়ে। বুঝতে পারছো? আমরা কি করব না, একটা জিনিস পারি অন্যকে শেখাবো না, কিংবা হচ্ছে একটা জিনিস আমি করতেছি, এই জিনিসটা অন্যকে করা যাবে না, এমনটা যেন না হয়। সুতরাং আমাদের পবিত্র ধর্মগ্রন্থে কি চলে আসছে ভাইয়ারা? চলে আসছে যে যার মনে বিন্দুমাত্র অহংকার আছে, তো সে কি করবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। তো সুতরাং অহংকার করাও যাবে না, আবার কি করা যাবে না, আবার হচ্ছে তোমার মনে যে ক্রোধটুকু আছে, যে হিংসা যেটাকে আমরা বলি, এইটা রাখা যাবে না। সুতরাং বন্ধুদের কি করতে হবে বলো তো? বন্ধুদের মেনশন করে দিতে হবে। নিজে শিখতেছি, তারাও শিখবে। আমি একটা জানি, তাকেও জানাবো। ঠিক আছে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। হ্যাঁ, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কি করবা? আচ্ছা, প্রবেশ নাটকীয়, আগমন চমকপ্রদ। একদম স্বর্ণা ইসলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, তুমি অনেক সুন্দর অ্যাক্টিভ ক্লাসে। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি অবশ্যই যোগাযোগ করো, তুমি চকলেট পাবা, আশা করি তুমি চকলেট পাবা। আচ্ছা, দেখো যে কি ছিল বলো তো, যে মসজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? প্রবেশটা ছিল হচ্ছে নাটকীয়। কি ছিল ভাইয়ারা? প্রবেশটা ছিল নাটকীয়। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। দেখো, পরের এমসিকিউ যেটা আছে, যে লাল সালু কি ধরনের উপন্যাস? সেটা যশোর বোর্ড 2017-তে আসছে, এবং এই প্রশ্নটা তোমার এবছর ঢাকা বোর্ডে আসার পসিবিলিটি অনেক। ঠিক আছে, তোমরা কমন পেয়ে যাবে আশা করি। দেখো, লাল সালু কি ধরনের উপন্যাস বলো তো, কি ধরনের উপন্যাস? এটা তোমাদের বইয়ের উপন্যাস শুরু হওয়ার আগে যে সারসংক্ষেপ আছে, সেখানের মাঝখানের দিকে তো এই লাইনটা পাবা। ঠিক আছে, আচ্ছা, তোমরা দেখো যে লাল সালু কি ধরনের উপন্যাস, বলো তোমরা অ্যান্সার করো। এটা যশোর বোর্ড 2017-তে আসছে প্রশ্নটা, একটু বলো তোমরা। হ্যাঁ, স্বর্ণা ইসলাম বলছে ভাইয়া খ নাম্বার, তানভীর মারুফ বলছে ভাইয়া খ নাম্বার, পূজা রানী রয় বলছে ভাইয়া খ নাম্বার, জান্নাতুল রেশমি বলছে ক নাম্বার। ভাইয়া দুঃখিত, আরও একটু অ্যান্সার করো, তোমারটা হয়নি, তুমি আবার অ্যান্সার করো, একটু বুঝো, আবার পড়ো, আবার প্রশ্নটা পড়ো। ঠিক আছে, প্রশ্নটা পড়ে অ্যান্সার করো, পারবা। মেহেদি হাসান বি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা,
জান্নাতুল রেশমি, তুমি অ্যান্সার আবার করো, তোমার অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি আবার খেয়াল করো, একবার না পারিলে দেখো শতবার, কখনো আশা হত হওয়া যাবে না, সামনের দিকে আগাবো আমরা। হ্যাঁ, আচ্ছা আমরা দেখো যে লাল সালু কী ধরনের উপন্যাস ভাইয়া, দেখো তো সমাজ সমস্যামূলক, ঠিক আছে, এটা হচ্ছে সমাজ সমস্যামূলক একটা উপন্যাস। আচ্ছা আমরা সামনের দিকে যাই, দেখো উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। আচ্ছা আমরা উদ্দীপকটা পড়ি যে প্রাকপুর গ্রামে একজন খ্রিস্টান ধর্মযাজক এসে উপস্থিত হন। বিপদে আপদে গ্রামের সাধারণ মানুষেরা তার কাছে আসতে শুরু করলে গ্রামের পুরোহিত নিজের যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন। যশ মানে কি বলো তো, কে বলতে পারবা? যশ মানে হচ্ছে খ্যাতি, যশ মানে হচ্ছে খ্যাতি, মানে হচ্ছে সুনাম, ঠিক আছে, অনেকে বুঝবা না এই জন্য আমি বললাম, ঠিক আছে, সুনাম। আচ্ছা এখানে মূলত কার কথা বলা হয়েছে বলো তো? এখানে বলা হয়েছে কার কথা? আমি প্রশ্নতে যাই, আবার আসবো উদ্দীপকে, যে উদ্দীপকের পুরোহিতের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে? এটা দিনাজপুর বোর্ড 2022-এ চলে আসছে। তোমরা বলো তো এটা কি হবে? বলো তো, খালেক ব্যাপারী, আক্কাস, মজিদ না আওয়ালপুরের পীর? সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো ভাইয়েরা, সবাই অ্যান্সার করো। উদ্দীপকের পুরোহিতের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে? দিনাজপুর বোর্ড 2022-এ প্রশ্নটা চলে আসছে, বলো বলো। সবাই বলতেছে উপন্যাসের চরিত্রের মিল রয়েছে। হ্যাঁ, আরিফুল ইসলাম, এমডি আরিফুল ইসলাম, হ্যাঁ স্বর্ণা ইসলাম, খ্যাতি বা সুনাম, খুব সুন্দর ভাইয়া। আচ্ছা আরিফুল ইসলাম, হ্যাঁ এমডি আরিফুল ইসলাম বলেছে মজিদ, মেহেদি বলেছে মজিদ, স্বর্ণা বলেছে 3-এর গ, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এমডি করিম শেখ বলেছে মজিদ, তানভীর মারুফ বলেছে হ্যাঁ মজিদ, ঠিক আছে। অপদার্থ ছেলে, আচ্ছা তুমি অপদার্থ হইলা কেন? হ্যাঁ তুমি ক্লাসে আসছো, তুমি আর অপদার্থ না, ঠিক আছে, তুমি অবশ্যই লক্ষ্মী। হ্যাঁ তুমি অনেক ভালো রেজাল্ট করবা, তুমি ভার্সিটিতেও চান্স পাবা, তুমি ক্লাস করতেছো তার মানে তুমি অপদার্থ কখনোই না, ঠিক আছে। আচ্ছা আইডির নাম চেঞ্জ করবা, অপদার্থ ছেলে কিভাবে হয়? আচ্ছা আইটি-জেড হীরা, ও বলেছে হচ্ছে মজিদ, খুবই সুন্দর। পূজারানী রয় 3-এর সি, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে। জান্নাতুল রেশমি, এই তো রেশমি, খুব সুন্দর, তোমার উত্তরটা হয়েছে, এই তো অ্যান্সার করতেছো। আবিদুর রহমান শিহাব, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ক্লাসে থাকো, কিছু শিখবা, আর ক্লাসটা অবশ্যই শেয়ার করো। আবিদুর রহমান শিহাব, ক্লাসটা অবশ্যই শেয়ার করো ভাইয়া। আচ্ছা ভাই ফাস্ট করান। মেহেদি, হ্যাঁ অবশ্যই ফাস্ট করাবো, আমি একদম ঘেমে যাচ্ছি, তোমাদের জন্য কষ্ট করতেছি, তোমরা একটু কষ্ট করবা না? তোমরা তো বসে আছো। আচ্ছা ক্লাসে থাকো, ইনশাল্লাহ তোমাদের প্রশ্নগুলো কমন পড়বে, ঠিক আছে, এই বিশ্বাস রাখো। তোমরা বাংলা ক্লাসের কোনো ভীতি তোমাদের থাকবে না আশা করি। আচ্ছা আমরা সামনের দিকে যাই। আচ্ছা কি আছে? উদ্দীপকের পুরোহিতের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে? এটা হচ্ছে মজিদের মিল রয়েছে। আমরা সামনের দিকে যাই, কিভাবে মজিদ হইল একটু সামনের দিকে যাই, তোমাদের একটু বোঝাই দিচ্ছি। আচ্ছা এখানে বলা হচ্ছে যে কি, যে বিপদে আপদে সাধারণ মানুষের তার কাছে আসতে শুরু করলে গ্রামের পুরোহিত নিজের যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন। এখানে মসজিদের কথা বলা হচ্ছে যে পার্শ্ববর্তী গ্রামে যখন আওয়ালপুরের যখন একটা পীর আসলো এবং যার 2টা মসজিদে ছিল, আমরা আলোচনা করলাম, তখন আসলে মসজিদও কি যে নিজের যে অস্তিত্বহানির যে শঙ্কাটা এটা মনের মধ্যে অনুভব করতেছে। আচ্ছা ও গ্রামে তো হচ্ছে একজন পীর আসছে যার এত হচ্ছে সুনাম, এত 2টা মসজিদ, অনেক অলৌকিক শক্তি তার 2টা, সে মৃত মানুষকে জীবিত করতে পারে, তাহলে তো আমার অস্তিত্ব, আমার কাছে কেউ আসবে না, সবাই ওইদিকে যাওয়া শুরু করলো। এবং মোহাম্মদনগর গ্রামেও সেম হয়েছে ওইটা, যে তারা কি করছে, যে সবাই ওইদিকে যাওয়া শুরু করছে পার্শ্ববর্তী গ্রামে। তখন মসজিদ আসলে কি করছে, মসজিদ কিন্তু হচ্ছে কি করছে, ওই আওয়ালপীরের মুখোমুখি হয়েছিল, তোমরা জানো অনেকেই, তোমরা পারবা। আচ্ছা তাহলে এই জন্য এখানে কি হয়েছে, এই জন্য এখানে মসজিদ হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা আমরা সামনের দিকে যাই। এই মিলের কারণ হলো, এই মিলের কারণ কি বলো তো? এই মিলের কারণ কি তোমরা বলো? দিনাজপুর 2022, ওটা উদ্দীপক যেহেতু এই জন্য 2টা প্রশ্ন। আচ্ছা বলো, দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী হয়, ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস, আর হচ্ছে প্রতিপক্ষের আবির্ভাব, তোমরা বলো তো। আচ্ছা এই মিলের কারণ কি? আশা করি তোমরা পারবা, আমি অ্যান্সারটা বলেই দিই তোমাদের, যে ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস এই হচ্ছে মিলের কারণ, আর একটা হচ্ছে প্রতিপক্ষের আবির্ভাব, মানে তোমার হচ্ছে সম্ভাবনা আর কেউ যদি থাকে, তাহলে এটা হচ্ছে কি হবে, 2 এবং 3 হবে ভাইয়ারা, ঠিক আছে। আচ্ছা আমরা সামনের দিকে যাই। আচ্ছা তাই তারা ছোটে, কেন ছোটে বলো তো? তাই তারা ছোটে কেন ছোটে বলো? এটা হচ্ছে উপন্যাসিক বলছে এবং উপন্যাসের প্রথমের দিকেই বলছে, তাই তারা ছোটে, কেন ছোটে বলো তো? এই অ্যান্সারটা করো, 5 নম্বরের অ্যান্সারটা করো ভাইয়ারা, 5 নম্বরের অ্যান্সারটা সবাই করো। ভাই আমি ইন্ডিয়া থেকে। কে ইন্ডিয়া থেকে?
আবিদুর রহমান শিহাব, স্যার আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে, টেস্ট পরীক্ষায় আপনার সাজেশন থেকে অনেক কমন পাইছি। আলহামদুলিল্লাহ, আরও কমন পাবা ইনশাআল্লাহ, অ্যাডমিশনও পাবা, আমাদের সাথে থাকো এবং এসএসসিতেও অনেক কমন পাবা, তুমি সাথে থাকো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, পাশের হচ্ছে পাশের এমডি আরিফুল ইসলাম পাশের বি বলছে জীবিকার জন্য। জান্নাতুল রেশমি ক বলছে, তার মানে হচ্ছে ধর্মের জন্য। ভাইয়া তুমি একটু চেষ্টা করো, জান্নাতুল রেশমি হচ্ছে তোমার, হচ্ছে, তুমি একটু চেষ্টা করো, আবার অ্যান্সার করো, একটু পয়রা অ্যান্সার করবা, বুঝবা আগে। আপাতত ছেলে পাশের হচ্ছে খ, হ্যাঁ জীবিকার জন্য, ঠিক আছে। তোমার উত্তর তানভীর মারুফ ধর্মের জন্য না ভাইয়া, ধর্মের জন্য না, জীবিকার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করো মেহেদি হাসান, আচ্ছা জীবিকার জন্য, হ্যাঁ জীবিকার জন্য, আইটিজেড হীরা, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, জীবিকার জন্য, ঠিক আছে। আচ্ছা হয়েছে, তোমার উত্তর হয়েছে। তোমরা বন্ধুদের মেনশন করো, আমাদের ক্লাসে আরও পার্টিসিপেন্ট দরকার, আরও আসলে মানুষও ক্লাসটা করতে মজা লাগবে, হ্যাঁ আরও মজা লাগবে, তোমরা বন্ধুদের মেনশন করে দাও, হ্যাঁ সবাই করুক ক্লাস, হ্যাঁ ভাইয়া ফ্রেন্ডদের শেয়ার করছি, পিডিএফ কি পাওয়া যাবে ক্লাস শেষে? অবশ্যই পাবা ভাইয়া, সবাইকে শেয়ার করো, অবশ্যই তুমি পাবা, যোগাযোগ করো, হ্যাঁ পিডিএফ তুমি পাবা এবং অবশ্যই ক্লাসে থাকো। আচ্ছা এটা কি হবে ভাইয়া? এটা হবে জীবিকার জন্য, ঠিক আছে। তারা ছোটে কেন ছোটে, আসলে কেন ছোটে? জীবিকার জন্য ছোটে। আমরা জানি যে আমি একটু আগে বললাম যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। ওই গ্রামের সবাই ধর্মভীরু, কিন্তু ওখানে শস্য হয় না ভালো, ওখানে অভাব, এই জন্য তারা জীবিকার জন্য অন্যত্র যায়। যেমন মজিদ জীবিকার জন্য কি করছে, 3 দিনের পথ অতিক্রম করে এখানে চলে আসছে। বুঝতে পারছো এখন? আশা করি বুঝতে পারছো। আচ্ছা সামনের দিকে যাই। আচ্ছা, তোরে না বুঝা কষ্ট দিয়া হেদিন, কষ্ট দিছে হেদিন, কাকে কষ্ট দিয়েছে বলো তো? কাকে না বুঝা কষ্ট দিয়েছে হেদিন, কাকে বলো তো? কাকে কষ্ট দিয়েছে বলো তো? তোরে না বুঝা কষ্ট দিয়েছে হেদিন, কারে বলো তো? এটা বলো। 6 খ, হাসুনির মা, স্বর্ণা ইসলাম। ও মাই গুডনেস, অনেক ফাস্ট তুমি, অনেক ফাস্ট। ভাইয়া ক্লাসটা শেয়ার করেছি, পিডিএফ দিবেন কখন? আবিদুর রহমান শিহাব, হ্যাঁ ভাইয়া দিব, যোগাযোগ কইরো দিব। আচ্ছা, করিম শেখ খ, 6 খ, আরিফুল ইসলাম 6 বি, হ্যাঁ তানভীর মারুফ 6 ডি, হয়নি ভাইয়া, 6 ডি হবে না, 6 হবে হচ্ছে বি, হাসুনির মা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্বর্ণা, ঠিক আছে তোমার উত্তর, ঠিক আছে উত্তর, হ্যাঁ ঠিক আছে। জান্নাতুল রেশমি 6 খ, এই তো রেশমি হচ্ছে তোমার, হ্যাঁ হচ্ছে। তুমি একটু বন্ধুদের মেনশন করে দাও, ভিডিওটা ইনবক্সে হলো শেয়ার করে দাও যে ক্লাস কর, ক্লাসে আয়, ক্লাসে আসলে কিছু শিখতে পারবি, হ্যাঁ। আচ্ছা, সায়েম মাহমুদ সাগর 6 খ, হ্যাঁ খুব সুন্দর। এমডি করিম শেখ, হাসুনির মা, তানভীর মারুফ 6 বি, হ্যাঁ হয়েছে। তোমাদের নেটওয়ার্ক সমস্যা, আমার স্বর্ণা তুমি সবার আগে অ্যান্সার দিচ্ছ, তোমার নেটওয়ার্ক অনেক ফাস্ট, ঠিক আছে। আচ্ছা আমরা সামনের দিকে আগাই। আচ্ছা এইটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে হাসুনির মা। আমরা সামনের দিকে আগে, আমাদের আরও এমসিকিউ আছে। ধলামিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন কে বলতো? এটা আমরা জানি যে এটা কি হবে বলতো? এটা অ্যান্সার করো, সাতের কি হবে? অ্যান্সার করো। তোমাদের আমি চাচ্ছি যে তোমরা কিছু শিখো, এবং প্রত্যেকটা এমসিকিউ কোনো না কোনো বোর্ডে আসছে এবং বিভিন্ন বার ঘুরে আসছে, অনেকবার। সুতরাং এখানে যেগুলো দেখতেছো এগুলোকে কোনোভাবে হালকাভাবে নিও না, এগুলো পরীক্ষায় অবশ্যই কমন আসবে, ঠিক আছে। আচ্ছা তোমরা অ্যান্সার করো। 7 ক, আরিফুল অপাতত্ব ছেলে, স্বর্ণা ইসলাম 7 ক, অপাতত্ব। তোমার নামটা বলো তো ভাইয়া, তোমার নাম? এটা আমি বলতে পারবো না, ঠিক আছে, এটা বলতে পারবো না, তুমি বলো তোমার নামটা কি, আমি তোমার নামটা বলে ডাকি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, স্বর্ণা ইসলাম 7 ক, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। সাইম মাহমুদ সাগর 7 ক, স্বর্ণা ইসলাম 7 ক, ঠিক আছে। এমডি করিম 7 ক, হীরা 7 ক, তানভীর মারুফ 7 ক। তোমরাই শুধু কমেন্ট করতেছো, তোমাদের আর বন্ধু কই? হ্যাঁ তোমাদের আর বন্ধুগুলা কই বলো তো? তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করতেছো না কেন, বুঝলাম না তো। মেহেদি হাসান এ, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তোমরা বন্ধুদের মেনশন করো, তোমরাই শুধু করতেছো, তারা কোথায়? তাদেরকেও আনো ক্লাসে, ক্লাসে তো কিছু শিখবা, অবশ্যই শিখবা, শিখতেছো না তোমরা? আচ্ছা ঠিক আছে। অপাতত্ব ছেলে, হ্যাঁ ওয়াসকুরুনি, কি সুন্দর নাম বলো তো, কি সুন্দর নাম। তুমি জানো ওয়াসকুরুনির গল্প কিংবা হচ্ছে তার জীবনী জানলে তো, ওলি একজন ওলি। তুমি হচ্ছে এত সুন্দর নাম রাইখা তুমি হচ্ছে অপদার্থ ছেলে দিয়ে রাখছো, এটা কথা বলো তো ভাইয়া? এত সুন্দর নাম তোমার, হ্যাঁ। আমার তোমার মতো নাম হওয়া দরকার ছিল, আমার নাম লিওন হয়ে গেছে, হ্যাঁ। লিওন মানে কি? কিছুই নাই। তোমার ওয়াসকুরুনি অনেক সুন্দর, সাহাবীদের নাম, এবং হচ্ছে উনি ওলি ছিলেন, হ্যাঁ ওলি ছিলেন।
অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর ভাইয়া। ভুল হবে জন্য কমেন্ট করতে পারছি না। শিহাব, ভুল হোক কিছু হোক, কমেন্ট করো, কমেন্ট করো, তুমি অবশ্যই ঠিক করতে পারবা, আস্তে আস্তে করো। ও আচ্ছা, হ্যাঁ 60 দিন ছাড়া নাম পরিবর্তন করেছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওয়াজ করিনি, ঠিক আছে ঠিক আছে, অনেক সুন্দর। আমরা সামনের দিকে যাই, আমরা সময় নিব না। হ্যাঁ, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন কে বলো তো? পাঠিয়েছেন হচ্ছে কে? খালেক ব্যাপারী, ঠিক আছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। দেখো, খেয়াল করো, যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে। লালসালু উপন্যাসের সেই বাক্যে সাপ কি অর্থে প্রকাশ করেছে? সাপ, এই সাপ বলতে আবার অজগরকে বুঝিও না। হ্যাঁ, এই সাপ বলতে আবার অজগরকে কোনোভাবেই বুঝিও না। এই সাপ বলতে কি বোঝায়? এই সাপ বলতে কি বোঝায়? লালসা বোঝায়, প্রতিহিংসা বোঝায়, কামনা বোঝায়, নাকি প্রতিশোধ বোঝায় বলো তো? অনেকে অ্যান্সার করতে পারবা, আমি জানি অনেকেই পারবা। এটা অনেক সালে আসছে। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বলো, এখানে যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ, আমি আবার বলতেছি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলোই আসবে তোমাদের। আচ্ছা, 8-এর হচ্ছে ক, ভুল থেকে শিখতে পারবেন, যত ভুল করবেন তত শিখবেন। হ্যাঁ, অনেক সুন্দর কথা বলছো স্বর্ণা, ঠিক আছে। 8-এর হচ্ছে ক, লালসা। সাপ, 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 আবার বলতেছি সাপ। সাপ কি? সাপ তো লালসা না, অ্যান্সার করো। সাপ তো লালসা না ভাইয়া। সাপ, সাপ, সাপ। প্রতিহিংসা না, প্রতিহিংসাও না, হ্যাঁ প্রতিহিংসা না। সাপ, সাপ হচ্ছে, তোমরা অ্যান্সার করো একটু, আমি বলতেছি। হ্যাঁ, সাপ কি বলো তো? যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল, সেখানে আবার কোমলতার ফুল ফোটে। লালসালু উপন্যাসের সেই বাক্যে সাপ কি অর্থ প্রকাশ করে? এখানে হবে প্রতিশোধ। সাপ কি হবে বলো তো ভাইয়া? প্রতিশোধ। আমরা সাপ, সাপ মানে কি জানি? অভিশাপ, ঠিক আছে, অভিশাপ, ঠিক আছে, আমরা অভিশাপ জানি। অভিশাপ মানে কি? কারো মানে কি হওয়া? প্রতিশোধ নেওয়া, যে একটা জিনিস করছে তুমি চাচ্ছ এইটার মানে বদলা নেওয়া, ঠিক আছে। তাহলে এটা কি হবে বলো তো? প্রতিশোধ হবে, ঠিক আছে। অভিশাপ, অভিশাপ, ঠিক আছে। আমরা যখন পারি না একজনের সাথে, তখন হুট করে একটা কথা বলি, এই ধরনের কথা বলা যাবে না, ঠিক আছে ভাইয়া। নৈতিকতার দিক থেকেও কী হইতে হবে? অনেক বেশি স্ট্রং হইতে হবে, ঠিক আছে। এই সাপ মানে কি হবে? প্রতিশোধ। তোমরা যারা অ্যান্সার করছো 8-এর ঘ, হ্যাঁ ওয়াজ করুনি পারছো, হ্যাঁ ঠিক আছে। শোনা, লালসা হবে না, হ্যাঁ লালসা হবে না, এটা কামনাও হবে না, লালসা। সাপ মানে হচ্ছে অভিশাপ, বুঝতে পারছো? এই সাপ দেয়া, কাউকে সাপ দেয়, এই তো বুঝুন, আমি সাপ দিলাম তোমাকে, মানে অভিশাপ দিলাম, প্রতিশোধ, বুঝতে পারছো? এখন আমি কথা ভাঙায় দিলাম, অর্থগুলো ভাঙায় দিলাম, এখন তো বোঝার কথা তোমাদের। হ্যাঁ, এখন তো বোঝার কথা। হ্যাঁ, রেশমি, ঠিক আছে, জান্নাতুল রেশমি ঘ নাম্বারে। হ্যাঁ, প্রতিশোধ, অভিশাপ, এটা মনে রাখবা। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। দেখো, কিন্তু দেশটা কেমন মরার দেশ বলার কারণ কি বলো তো? কেন মরার দেশ বলা হয়েছে এই অঞ্চলটাকে? ঔপন্যাসিক যে অঞ্চলটাকে নিয়ে লিখছে, ওই অঞ্চলটাকে কেন আসলে কি বলা হয়েছে? মরার দেশ বলা হয়েছে। বলো, অ্যান্সার করো তাড়াতাড়ি। আমাদের আরও এমসিকিউ আছে, আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। আমরা সামনের দিকে যাচ্ছি, বন্ধুদের মেনশন করো, ক্লাসটা অনেক ভালো হবে। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন তোমরা পেয়ে যাবা আশা করি। নির্মিতি ব্যাকরণ অংশের সাজেশন তোমরা পাইছো, নির্মিত অংশের সাজেশন পাবা আশা করি। তোমাদের নেক্সট দিন অবশ্যই কী পড়াবো? নাটক পড়াবো। তোমরা ক্লাসে আসবা, বন্ধুদের মেনশন করবা। আগামী সোমবার তোমাদের কি করা হবে? নাটক পড়ানো হবে। আচ্ছা, তোমরা অ্যান্সার করে ফেলো এরই মধ্যে, অ্যান্সার করো। সরটা ঘ, শস্যহীন বলে, হ্যাঁ ধর্মহীন বলে। আবিদুর রহমান শিহাব, এই তো ঠিক বলছো যে ভুল হয় বলে। কমেন্ট করো, কমেন্ট করো, ভুল করতে করতে শিখবো। স্বর্ণা একটা কথা বলছে, স্বর্ণা তোমাকে বলছে, স্বর্ণা তোমার আপু, সে বলছে যে কি, যে ভুল করতে করতেই শিখবা। হ্যাঁ অবশ্যই, ভুল করতে করতে মানুষ শিখে। হ্যাঁ, একবার না পারিলে দেখো শতবার, করতেই হবে। হ্যাঁ, আচ্ছা, ওয়াসকুরুনি বলছে হচ্ছে 9-এর হচ্ছে ঘ। হ্যাঁ ঠিক আছে। নিবিড় তালুকদার বলেছে গ। ভাইয়া হয়নি, আবার কমেন্ট করো, একটু দেখো। তানভীর মারুফ এ বলেছে হয়নি, স্বর্ণা বলেছো ঠিক আছে, হীরা বলেছো অ্যান্সার ঠিক আছে। শুধু তোমরাই কমেন্ট করলে হবে? তোমাদের বন্ধুদের নিয়ে আসো ক্লাসে। আচ্ছা, কিন্তু দেশটা কেমন মরার দেশ বলার কারণ কি বলো তো? শস্যহীন বলে। আচ্ছা, শস্যহীন বলে কারণ সেখানে কি বলতো? অনেক অভাব, ওই অঞ্চলটাতে অনেক অভাব, শস্য ছিল না, খাবার ছিল না। আমরা সামনের দিকে যাই, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, লালসালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধকে আমরা জানি, তোমরা সবাই জানো। অশীতিপর বৃদ্ধকে বলো তো? অ্যান্সার করো, খুব দ্রুত অ্যান্সার করো, খুব দ্রুত অ্যান্সার করো, খুব দ্রুত অ্যান্সার করো। আমি চাচ্ছি ক্লাস আরও তাড়াতাড়ি হয়ে যাক, তোমাদের আরও অনেক এমসিকিউ আছে, অনেক এমসিকিউ আছে, তোমরা একটু দ্রুত অ্যান্সার করো। তোমাদের ভাইয়া আপনার ক্লাস করলে মনে অনেক সাহস যোগায় ভাইয়া। হ্যাঁ অবশ্যই, ক্লাসে থাকো, সাহস কেন, তুমি সব কিছু করতে পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আবিদুর রহমান শিহাব, ঠিক আছে, ঠিক আছে। নিবিড় তালুকদার ক। পীর সাহেব, না হয়নি ভাইয়া,
স্বর্ণা গ, এই তো স্বর্ণা, ঠিক আছে। ওয়েস কুরুনি, ঠিক আছে, উত্তর ঠিক আছে। ওয়েস কুরুনি। নিবিড় তালুকদার, ভাইয়া তোমার অ্যান্সারটি হয়নি, একটু চেষ্টা করো, একটু পড়বা, আগে পড়বা সুন্দর করে, তারপরে কি করবা, অ্যান্সার করার চেষ্টা করবা। আবিদুর রহমান শিহাব বলছে সলেমনের বাপ, খুবই সুন্দর। আরিফুল ইসলাম বলেছে 10-এর সি, হ্যাঁ অবশ্যই সলেমনের বাপ। সলেমনের বাপ হচ্ছে অতিশীবর বৃদ্ধ। তারপর হচ্ছে তানভীর মারুফ, অনেক সুন্দর ভাইয়া। তানভীর তো বলতেছিলা কিছুই পারো না, এই তো অনেক সুন্দর সুন্দর এমসিকিউ তুমি কারেক্ট করে ফেলো, এই তো কে বলতে পারো না। সাইম মোহাম্মদ সাগর, হ্যাঁ হ্যাঁ 10-এর গ, ঠিক আছে। তোমরা এই তো পারছো তোমরা, এই তো কে বলতে পারো না, হ্যাঁ এই তো কে বলতে পারো না, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে সলেমনের বাপ। আচ্ছা বাপ, আমরা সামনের দিকে আগাই। দেখো মোহাম্মদনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল বলো তো, একটু আগে বললাম না কোথায় ছিল বলো তো সবাই। এখানে একদম জায়গার নাম বলবা না, জায়গার নাম বলবা। এখানে কেন আমি এটা দিছি, এটার কারণ আছে, কারণ উপন্যাসিকের কি ছিল বলো তো, পৈতৃক নিবাস ছিল নোয়াখালীতে, পৈতৃক নিবাস। সুতরাং এখানে অনেকাংশে নোয়াখালীর যে প্রেক্ষাপটটা ওইটা ফুটিয়ে আনা হয়েছে, যদিও অনেকে বলবে না, কিন্তু আসলে ওই রকম হয়েছে, কারণ উপন্যাসগুলো আসলে বাস্তব জীবন নিয়েই লেখা হয় অধিকাংশ উপন্যাস। তোমরা একটু চেষ্টা করবা, দেখবা যে কি এটা নোয়াখালী কেন বললাম, নোয়াখালী হচ্ছে এই যে উপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ ওনার হচ্ছে পৈতৃক নিবাস। আচ্ছা এখানে অ্যান্সারটা করে ফেলো যে মোহাম্মদনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল। আমি প্রথমে বলেছিলাম ওয়াসকুরুনি খ, 11-র খ হয়নি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। করিম শেখ খ, স্বর্ণা খ, হ্যাঁ খ ঠিক আছে। আরিফুল, হ্যাঁ খ। গারো পাহাড়ে হীরা। তোমরাই শুধু কমেন্ট করতেছো, আমি আরও নতুন কমেন্ট দেখতে চাচ্ছি, ক্লাস আরও ভালো হবে, ক্লাস আরও সামনের দিকে যাবে। তোমরা যদি উজ্জীবিত করে রাখো আমাকে, আরও ক্লাস কথা বলবো। হ্যাঁ এখানে অনেক গরম, এখানে গরম লাগতেছে একদম, আমি কি বলবো। তোমরা অনেক ভালো আছো, দোয়া করো আমার জন্য, অসুস্থ যেন না হয়ে যায়। একদম ম্যারাথন ক্লাস হবে তোমাদের, একদম ফ্রি ম্যারাথন ক্লাস, প্রত্যেকটা বিষয়ে সাজেশন পাবা ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকো, রয়্যাল এডুকেশনের সাথে থাকো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি ক্লাস শুরুর আগে যে বেসিকগুলো পড়াইছেন এগুলো একটু বুঝি তো তাই মনে হয়, বুঝছি তো তাই মনে হয়। হ্যাঁ তানভীর মারুফ, হ্যাঁ যে বেসিকগুলো করালাম না এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো যদি মনোযোগ সহকারে শুনে থাকো, আশা করি তো যে একটা প্রশ্ন আসবে, দুইটা প্রশ্ন আসবে, একটার অ্যান্সার করতে হবে, তুমি অবশ্যই কী করবা, অবশ্যই তুমি অ্যান্সার করতে পারো। এবং এমনও হইতে পারে যে তুমি যদি আরেকটু পড়ো তাহলে দুইটার মধ্যে দুইটাই তুমি করতে পারবা, আশা করি। নাটকের ক্লাসও করবা। স্যার আমাদের এখানেও কারেন্ট নাই। আচ্ছা এমডি আরিফুল ইসলাম, খুবই কষ্ট করতেছো। আচ্ছা অনেক গরম, আসলেই গরম, আমি ঘেমে যাচ্ছি। আচ্ছা সামনের দিকে যাই। আচ্ছা মোহাম্মদনগর গ্রামের পূর্বে মসজিদ কোথায় ছিল বলো তো, গারো পাহাড়ে। আমি প্রথমেই বলছিলাম, যখন আমি বেসিকটা পড়াইলাম তখন বলছিলাম যে গারো পাহাড়ে। সামনের দিকে যাই। আচ্ছা লালসালু উপন্যাসের কে হাঁপানি রোগে আক্রান্ত বলো তো, হাঁপানি রোগে আক্রান্ত কে? একটু আগেই একটা এমসিকিউ পড়ছিলাম, সেখানে ছিল, বলো লালসালু উপন্যাসের কে হাঁপানি রোগে আক্রান্ত, একটু তাড়াতাড়ি বলো ভাইয়ারা, একটু তাড়াতাড়ি বলো কি হাঁপানি রোগে আক্রান্ত। হ্যাঁ বলো, আমাদের ক্লাসটা শেষ করতে হবে। স্যার ঢাকা শহরে প্রচুর গরম, আসলেই গরম, ঢাকায় গরম, ঢাকায় তো কোনো গাছ নেই, হ্যাঁ এই জন্য গরম। 12-র এ, হ্যাঁ ওসকুরানি বলছে 12-র এ, করিম শেখ বলছে 12-র এ। আব্দুল আল মামুন একটু ট্রাই করো ভাবা, মামুন, হ্যাঁ আব্দুল আল মামুন, খুব সুন্দর নাম তোমার, তুমি একটু ট্রাই করো, তুমি পারবা। হ্যাঁ ওসকুরানি তোমারটা হয়েছে, স্বর্ণা তোমারটা হয়েছে, ও হ্যাঁ হয়েছে তো, কে যেন বললো, হ্যাঁ সরি আব্দুল আল মামুন, হ্যাঁ ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে, আমি পূর্বেরটা ভেবেছিলাম। হ্যাঁ ঠিক আছে আব্দুল আল মামুন, ঠিক আছে ভাইয়া, সরি, তুমি ভালো পারছো। জান্নাতুল রেশমি পারছো, আরিফুল পারছো, করিম শেখ পারছো, হ্যাঁ খুব সুন্দর অ্যান্সার পারছো। আচ্ছা এখানে কি হবে, লালসালু উপন্যাসের কি হাঁপানি রোগে আক্রান্ত বলো তো, সলেমনের বাপ। আচ্ছা আমরা অ্যান্সার পেয়ে গেছি, আমরা সামনের দিকে আগাই। লালসালু উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়, একটু আগে কিন্তু আমরা বেসিক পড়ে আসছি, তোমরা উত্তর পাবা, এগুলো কিন্তু বারবার আসছে, এমসিকিউগুলো বারবার চলে আসছে ভাইয়া, তুমি দেখো খেয়াল করো যে লালসালু উপন্যাসের কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়, একটু বলো তাড়াতাড়ি, বলে ফেলো, তোমাদের উত্তর আশা করি তোমাদের। বলো 13-র হচ্ছে করিম শেখ হয়নি বাবা, একটু ট্রাই করো। হ্যাঁ স্বর্ণা, ঠিক আছে স্বর্ণা, তুমি অনেক ব্রিলিয়ান্ট স্বর্ণা, ঠিক আছে। ভাইয়া আপনি কি ক্লাস নেন জানাবেন, একটু উপকৃত হবেন। ভাইয়া আপনি কি ক্লাস নেন? আচ্ছা ভাইয়া আমি হচ্ছে রয়্যাল এডুকেশনের বাংলা ইন্সট্রাক্টর, আশা করি আমাদের সাথে থাকো আবিদুর রহমান শিহাব। হ্যাঁ আমি রয়্যাল এডুকেশনের বাংলা শিক্ষক, তুমি বাংলার যে ক্লাসগুলো হবে এগুলো ইনশাআল্লাহ আমি আছি, আরও টিচার আসবে, আরও টিচার আছে, দেশ সেরা টিচার আছে আমাদের এখানে, যারা আছে সবাই সেরা,
ঠিক আছে, আশা করি আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জমিলা, ঠিক আছে জমিলা। করিম শেখ, তুমি 13 নম্বর বলেছো হচ্ছে রহিমা, এটা রহিমা হবে না, আসলে হাঁটলে আসলে আওয়াজ হয়, এটা হচ্ছে জমিলা, এটা মনে রাখবে। এটা হচ্ছে কে বলো তো ভাইয়া? জমিলা। আচ্ছা সামনের দিকে যাই। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে বলো তো একটু? মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস, আনুগত্য, ভীতি, এটা ভীতি হবে আর কি, হ্যাঁ ভীতি, আর হচ্ছে অনুরাগ। বলো তো কি হবে? মাজারটি তার শক্তির মূল, বলো তো কি হবে? সবাই বলো একটু অ্যান্সারটা বলো। মাজারটি তার শক্তির মূল, বলো মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে বলো সবাই? 14 ক, 14 ক, 14 ক, বলো অ্যান্সার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস। হ্যাঁ আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আরও আমাদের এমসিকিউ আছে অনেক গুরুত্বপূর্ণ। রহিমাও কেঁপে ওঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। লাল সালু উপন্যাসের উদ্ধৃতিতে রহিমার ভয়ের কারণ কি বলতো? মসজিদের নিষ্ঠুর আচরণ, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, জমিলার বেপরোয়া আচরণ, মাজারের ঐশী শক্তির কল্পনা। বলতো কি হবে? রহিমাও কেঁপে ওঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। লাল সালু উপন্যাসের উদ্ধৃতিতে রহিমার ভয়ের কারণটা কি? সবাই বলে, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ। তোমরা পাবা, আশা করি তোমরা পাবা। অ্যান্সার করো সবাই ভাইয়ারা, অ্যান্সার করো, অ্যান্সার করো। 15-র, হ্যাঁ করো করো। 15-র করিম আব্দুল্লাল মামুন, ভাইয়া হয়নি, একটু ট্রাই করো। এটা হয়নি, হ্যাঁ এটা হয়নি। এমডি করিম শেখ, ঠিক আছে ভাইয়া তোমারটা। তানভীর মারুফ এ, 15-র এ হয়নি ভাইয়া, একটু ট্রাই করো। তারপরে স্বর্ণা 15-র ঘ, ঐশী শক্তির কল্পনা, রহিমা কেঁপে ওঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে। না ভাইয়া হয়নি। ওই স্বর্ণা একটু খেয়াল করো, এটা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হবে। আচ্ছা একটু সামনে যাই, একটু খেয়াল করো, আমরা একটু তাড়াতাড়ি শেষ করব। মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সাথে মসজিদের যোগসূত্র বলতো। এই মহিলারা, আমি প্রথমে বলছিলাম, যখন আমি একটা চরিত্র নিয়ে আলোচনা করছিলাম, তখন আমি বলছিলাম যে যোগসূত্র হিসেবে কাজ করে। কে যোগসূত্র হিসেবে কাজ করে বলো তো? বলো সবাই বলো। এটা পারবা। আমি যখন স্পেশাল, আমি এমসিকিউ যেগুলো আসছে আলোচনাগুলোতে, চরিত্রগুলোতে, সেই আলোচনাগুলোই তোমাদের জন্য করেছি। আশা করি আমি যে আলোচনাগুলো করেছি বেসিক, সেই আলোচনাগুলো তোমরা কি করবা? কমন পাবা। স্বর্ণা বলছে 16-র গ, হ্যাঁ হ্যাঁ স্বর্ণা একদম ব্রিলিয়ান্ট, তুমি একদম ফাটাই দিচ্ছ ভাই, অনেক সুন্দর। হ্যাঁ, আওয়াজ কুরনি ঠিক আছে, সাইম মোহাম্মদ সাগর ঠিক আছে, করিম শেখ ঠিক আছে, জান্নাতুল রেশমি ঠিক আছে, আবিদুর রহমান শিহাব হ্যাঁ ঠিক আছে, রহিমা ঠিক আছে, হ্যাঁ আরিফুল ইসলাম, আব্দুল্লাহ নোমান ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি হবে? রহিমা হবে। মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সাথে মসজিদের যোগসূত্র কি? রহিমা। যে মহিলারা কিছু বললে তারা ডিরেক্টলি মসজিদকে বলতো না, তারা রহিমাকে বলতো। দেন রহিমা কাকে বলতো? মসজিদকে বলতো, যেহেতু তার হাজব্যান্ড। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছালো? কখন পৌঁছালো বলো তো? কখন পৌঁছালো সবাই? আওয়ালপুর গ্রামে কখন গেছিল বলো? আওয়ালপুর গ্রামে কখন গেছিল? খেয়াল করো, আওয়ালপুর গ্রামে কখন গেছিল বলো? আওয়ালপুর গ্রামে কখন গিয়েছিল বলো? আওয়ালপুর গ্রামে কখন গিয়েছিল? একটু বলো, তাড়াতাড়ি বলো, আমাদের আরও এমসিকিউ আছে। আওয়ালপুর গ্রামে গেছিল কেন? ওই ইয়ার সাথে ডিবেট করতে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আওয়ালপুরের পীর। হ্যাঁ, কখন গিয়েছিল বলো তো? সূর্য হেলে পড়লে। এই তো, সুন্দর ওয়াসকুরনি, স্বর্ণা, সাগর, যারা আসছো সবাই অনেক সুন্দর। তোমরা বন্ধুদের মেনশন করো না কেন? বুঝলাম না। তোমরা ক্লাসে শুধু তোমরাই পড়তেছো, তোমাদের বন্ধুদের পড়তে হবে না ভাইয়া? বলো, তোমাদের বন্ধুদের মেনশন করো, তাদের ইনবক্সে হলেও ভিডিওটা শেয়ার দিয়ে দাও যে আসো ক্লাসে, আসো, ক্লাস করতে হবে, ক্লাস করলে শিখতে পারবা। হ্যাঁ, শুধু এইচএসসিতে না, অবশ্যই তুমি কি করতে পারবা? অ্যাডমিশনও ভালো করতে পারবা। ঠিক আছে, আচ্ছা আসো তাহলে। এটা কী হবে? লাল সালু উপন্যাসে মসজিদ কোন সময় আওয়ালপুরের গ্রামে পৌঁছালো? সূর্য হেলে পড়লে। সামনের দিকে যায়। জনগণে যারা যোগসম শোষে মহাজন তারে কয় উদ্দীপকে এবং লাল সালু উপন্যাসে মহাজনদের বৈশিষ্ট্য কি বলতো? বৈশিষ্ট্য কি? এখানে আমি একটু সময় নিব না, এটা হবে হচ্ছে শোষক এবং স্বার্থপর, মানবতা বিরোধী হবে না। এই ক নাম্বার অ্যান্সার হবে 1 এবং 2। ঠিক আছে, আবার খেয়াল করো, জনগণের যারা যোগসম
শোষে মহাজন তারে কয়। উদ্দীপকে এবং লাল সালু উপন্যাসে মহাজনদের বৈশিষ্ট্য কি? মহাজনদের বৈশিষ্ট্য হচ্ছে শোষক এবং স্বার্থপর। আচ্ছা সামনের দিকে যাই। সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে, রূপক কথার সাথে লাল সালু উপন্যাসের মিল আছে কার? বলো তো, এটা পারবা যে সন্তানের আকাঙ্ক্ষা করেছিল, এইটা কখন হয়েছিল বলো তো? এটা বলো, এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার তোমাদের পারা উচিত। 19, হ্যাঁ এটার অ্যান্সার তোমাদের পারা উচিত। হ্যাঁ এটার অ্যান্সার তোমাদের পারা উচিত, এটার অ্যান্সার তোমাদের। স্যার আপনার দাওয়াত থাকলো, টিএসসিতে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, টিএসসিতে তোমাকে আমি চা খাওয়াবো, তোমাকে চা খাওয়াবো, ঠিক আছে? অবশ্যই, হ্যাঁ অবশ্যই চা খাওয়াবো। আবিদুর রহমান শিয়াব, অবশ্যই চায়ের দাওয়াত তুমি দিলা, কিন্তু বিলটা আমি দিব, ঠিক আছে? অবশ্যই, ঠিক আছে। আচ্ছা 19-এর বলো। এখানে দুইজনের হচ্ছে সন্তান আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে। এখন কি বলো তো, একজন হচ্ছে রহিমা, যিনি আসলে সন্তান আকাঙ্ক্ষা কখন করতেছে? যখন আসলে নিঃসঙ্গ বোধ করতেছিল তখন, এবং জমিলাকে যখন মজিদ বিয়ে করে নিয়ে আসে তখন তিনি আসলে জমিলার খেলাধুলা, তারপরে তার এগুলো দেখে রহিমা আসলে মনে মনে ভেবেছিল যে ওইটা হচ্ছে সন্তানের মতো, যদিও তার মানে সতীন আর কি। আচ্ছা আরেকজন কি? আমিনা। হ্যাঁ আমিনার তো একদম সন্তানের জন্যই সংসারটা চলে গেল। অনেকে নারী মানুষেরই দোষ হয়ে যায় অনেক ক্ষেত্রে, কারো যদি এটা সৃষ্টিকতা প্রদত্ত, সুতরাং নারীদের দোষ দিয়েও কোনো কিছু লাভ নেই, এটা হইতে পারে, সমস্যা আল্লাহ প্রদত্ত হইতে পারে। সুতরাং এটা নিয়ে অনেকের সংসার চলে যায়। এগুলো আসলে আমাদের সোসাইটিতে কি রহরহ একটা ব্যাপার হয়ে গেছে, অহরহ ব্যাপার হয়ে গেছে। এগুলো আসলে এখন কমন ঘটনা, এবং মানুষকে সচেতন করা এগুলা ব্যাপারে এখন যদিও বিজ্ঞান অনেক জায়গায় পৌঁছাইছে, আশা করি এই ধরনের সমস্যা হয় না। তবে সমাজে এগুলো আমরা দেখি টুকটাক, এই জন্য সমাজের অসঙ্গতিগুলোকে সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু উপন্যাসে উঠাই তুলছে। আচ্ছা সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে, রূপকথার সাথে লাল সালু উপন্যাসের মিল রয়েছে কোথায়? রহিমা এবং আমেনা, এই দুইটা হচ্ছে চরিত্রে মিল হচ্ছে। আর জমিলা তো নিজেই ছোট, ও কিভাবে বাচ্চা নিতে চায়? আচ্ছা সামনের দিকে যাই। উদ্দীপকের নায়ক লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্য? এখানে উদ্দীপকটা মিসিং। আচ্ছা আমরা সামনের দিকে যাই। আচ্ছা এটা সামনের দিকে যাই। আচ্ছা ও কি ঘরে বাল আনবার চায় নাকি আমার সংসার উচ্ছিন্ন যাক, মোরগ লাগুক ঘরে উক্তি করেছিল কি? বলো তো উক্তি কে করেছিল? ও কি ঘরে বাল আনবার চায় নাকি? এটা তোমরা পারবা, এইটা 22 নাম্বারটা তোমরা পারবা, অবশ্যই পারবা। 22টা বলো সবাই, 22টা বলো, 22 নাম্বারটা সবাই বলো। 22-এর খ। হ্যাঁ ঠিক আছে, করিম শেখ, স্বর্ণা ইসলাম, করিম শেখ ওয়াসকুরুনি, ঠিক আছে। আবদুল্লাহ আল মামুন, ঠিক আছে। নুরুল্লাহ, হ্যাঁ আমার এক্স স্টুডেন্ট, ঠিক আছে। তোমাকে অনেকদিন থেকে দেখি না নুরু। হ্যাঁ তোমার বাসা যেন কোথায়? বন্ধুদের মেনশন করে দাও। তুমি যেন মিরপুর, হ্যাঁ মিরপুরে থাকো, মিরপুর 2-এ না 1-এ। হ্যাঁ অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ তোমার বাসা যেন কোথায়? গ্রামের বাসা বরগুনা না? বরগুনা সি বিচে একদিন যাবো, হ্যাঁ দাওয়াত দিও, ঠিক আছে? বরগুনা তালতলি যে সি বিচ, অনেক সুন্দর না প্লেসটা? হ্যাঁ পড়াশুনো করো, ভার্সিটিতে চান্স পাবা, এভাবে ট্যুর দিবা, ঠিক আছে? মিরপুর 2, হ্যাঁ নুরুল্লাহ। হ্যাঁ তুমি কি করবা? বন্ধুদের মেনশন দিয়ে দাও। তোমাকে অনেকদিন পর দেখলাম, তুমি আমার স্টুডেন্ট ছিলা ফার্স্ট ইয়ারে, অনেক দূর হয়ে যায়। হ্যাঁ খাদি ইসলামের শেহজাদি, খাদিজা আক্তার, হ্যাঁ মেনশন দিয়ে দাও, খুবই ধন্যবাদ। পটুয়াখালীতে স্যার, হ্যাঁ পটুয়াখালীতে বলছিলাম আমাকে, তোমার বাসা থেকে সামনের দিকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমরা অ্যান্সারটা করি, হ্যাঁ উত্তরটা করে ফেলি যে ও কি ঘরে বালা আনবার চায় নাকি আমার সংসার উচ্ছিন্নে যাক। উক্তিটি করেছিল হচ্ছে কে বলো তো? উক্তিটি করেছিল হচ্ছে মজিদ। কাকে উদ্দেশ্য করে বলেছিল? আমরা জানি যে জমিলার যে আচরণটা ছিল, এই আচরণটা মজিদ কি করতো না? পছন্দ করতো না। এই জমিলার আচরণের পরিপ্রেক্ষিতে আসলে মজিদ এই কথাটা বলেছিল। আমরা সামনের দিকে যাই। লাল সালু উপন্যাসে মজিদের মোহাম্মদনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? আমরা জানি নাটকে, এটা আমরা প্রথমেই অ্যান্সারটা করে ফেলছি। আচ্ছা সামনের দিকে যাই। বিশ্বাসের পাথরে যেন খোদাই, এখানে খোদাই হবে, এখানে খোলাই আছে, এখানে হবে হচ্ছে খোদাই সেচক। লাল সালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের মন্তব্যের তাৎপর্য কি বলো তো? তাৎপর্য কি বলো? বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক, লাল সালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের মন্তব্যের তাৎপর্য হচ্ছে কি? আত্মবিধ্বংসী ধর্মান্ধতা, এটাই হবে। হ্যাঁ ক নাম্বার হবে। আমরা সামনের দিকে যাই।
আত্মবিধ্বংসী ধর্মান্ধতা, ঠিক আছে, যে বিশ্বাসের পাথরে খোদাই যেন খোদাই সে চোখ। লালসালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের মন্তব্যের তাৎপর্য হচ্ছে আত্মবিধ্বংসী ধর্মান্ধতা। আমরা সামনের দিকে যাই। প্রশ্নটি এইরকম যে মসজিদের ইচ্ছে হয় একটা হুঙ্কার ছাড়ে, মসজিদের ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়া। মানে আসলে মসজিদ এত বিরক্ত হয়ে গেছিলো যে সবাই তাকে এত সম্মান শ্রদ্ধা করে মান্য করে, কিন্তু একজনকে বিয়ে করার পর তার জীবনটা এলোমেলো হয়ে গেল। বিয়ে করার পর সবাই বন্দি, তো সে আসলে তার আচরণে বন্দি। আর আমরা জানি যেখানে কে হবে বলো তো, কার আচরণে? বলো, আমি অ্যান্সারটা তোমাদের কাছ থেকে আশা করতেছি, অ্যান্সারটা আশা করতেছি তোমাদের কাছ থেকে। বলো 26, হ্যাঁ 26-এর হচ্ছে ওয়াসকুরুনি, হ্যাঁ বলছো 26-এর হচ্ছে ক, ঠিক আছে। স্বর্ণা 25-এর ক, তুমি 25 বলতেছো, 26-এর অ্যান্সার করো। স্বর্ণা 26-এর অ্যান্সার করো। প্রশ্নটি এইরকম যে মসজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে, মসজিদের ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়া। হ্যাঁ ঠিক আছে, বলো। আবিদুর রহমান শিহাব জমিলা, ঠিক আছে। স্বর্ণা ঠিক আছে 26, হ্যাঁ এখন ঠিক আছে। সাহেব মাহমুদ সাগর, আরিফুল ইসলাম ক, হ্যাঁ জাহিদ, হ্যাঁ জাহিদ অনেকদিন পর দেখলাম আমার এক্স স্টুডেন্ট, হ্যাঁ জাহিদ, ঠিক আছে জাহিদ খুবই সুন্দর। তুমি খ বলছো কেন? জমিলা হবে তো। হ্যাঁ জাহিদ কোনটার অ্যান্সার করলা ভাইয়া? ও বলা মিয়া কেন বললা? আচ্ছা বলা মিয়া কেন বললা? তুমি কি মজা করতেছো ভাইয়া? তুমি তো পারবা, আমি জানি তুমি পারো। হ্যাঁ ভাইয়া আপনার বাসা কই? আচ্ছা আমার বাসা ঢাকা, এখন ঢাকায় থাকি, লিভস মানে এখন হচ্ছে কারেন্ট সিটি যদি বলি তাহলে হচ্ছে কি, আচ্ছা আমার গ্রামের বাসা, আমি উত্তরে রংপুর। আমি একটু পানি খেয়ে নিই, পানিটা একটু 15 মিনিট 10 মিনিট ইয়ে করে দেবো। আচ্ছা আচ্ছা একটু গরম লাগতেছে, আমি একটু পানি আসলে খেয়ে নিলাম একটু। হ্যাঁ স্যার জমিলা ভুল বলে ফেলেছি, যাই ঠিক আছে, এখন ঠিক আছে। এটা হবে কি বলো তো? জমিলা। আচ্ছা এটার আনসার কি হবে? জমিলা। হ্যাঁ যে প্রশ্নটি এইরকম যে মসজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে, মসজিদের ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়া। মানে মসজিদ আসলে অনেক বেশি ত্যক্ত বিরক্ত হয়ে গেছিল জমিলার আচরণে। আমরা সামনের দিকে যাই। 27 নম্বর তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর একটু বানানটা এদিক ওদিক হয়ে গেছে। সৈয়দ ওয়ালিউল্লাহর একটি কি গল্পগ্রন্থ, প্রবন্ধ, উপন্যাস নাকি কি? আমি একটু মিশাই দেই। হ্যাঁ এখন বলো যে সৈয়দ ওয়ালিউল্লাহর এই যে তরঙ্গভঙ্গটা এটা কি? আমি কিন্তু বলছিলাম তোমাদের, আমি যখন সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে পড়াইছি, কোনগুলো উপন্যাস কোনগুলো নাটক, এগুলো কিন্তু প্রথমেই ক্লাসের শুরুতে কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিছি। আশা করি যে যেগুলো আমি আলোচনা করছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তোমরা একটু অ্যান্সার করো ভাইরা, দেখি তরঙ্গভঙ্গ মানে তোমাদের কার কার মনে আছে যে হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর এটা কি গল্পগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, উপন্যাস এবং নাটক। আমি দুইটা জিনিস পড়াইছি, উপন্যাস এবং নাটক। আরও ইজি করে দিলাম যে উপন্যাস এবং নাটকের মধ্যে একটা হবেই হবে। বলো সবাই অ্যান্সার করো। আচ্ছা নাটক, স্বর্ণা ইসলাম নাটক, এই তো বাবা ঠিক আছে। অপদার্থ ছেলে, এই ওয়াসকুরনি, হ্যাঁ 27-এর ক, আহা ভুল করলা অ্যান্সার করো। 27-এর গ, আরিফুল ইসলাম হয়নি বাবা, হয়নি। তানভীর মারুফ, এই তো তানভীর, তুমি বলতেছো কিছুই পাও না, এই তো পাইলা নাটক, ঠিক আছে। হীরা নাটক, ঠিক আছে। ইসলামের শেহজাদি, কি সুন্দর। আচ্ছা এ বলতেছে হচ্ছে ইসলামের শেহজাদি, হ্যাঁ তোমার নামটা কি? শেহজাদি নাম? আচ্ছা আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল শাহজাদি, খুব সুন্দর নাম ছিল। আচ্ছা স্বর্ণা ইসলাম 100% শিওর 27-এর গ, হ্যাঁ 100% শিওর স্বর্ণা, 100% শিওর। তুমি অনেক ভালো পারো। তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর একটা নাটক, কি হবে বলো তো? নাটক হবে। হ্যাঁ আমি বলছিলাম কি যে কোনগুলো উপন্যাস এবং কোনগুলো হচ্ছে নাটক। আমি তিনটা এবং আমি বলছিলাম উপন্যাস 3টার কথা বলছিলাম, আর হচ্ছে নাটকের কথা বলছিলাম 5টা। আচ্ছা বলো তো একটা, এই প্রশ্নটা কে পায় বলো তো? বহিপীর। আচ্ছা আমি একটু মুছে নেই। হ্যাঁ বলো তো বহিপীর। আচ্ছা বহিপীর এইটা কোন ধরনের উপন্যাস? এটাও কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটা
গ্রন্থ। আচ্ছা বলো, এই বহিপির হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর কী ধরনের, স্যার ভুল করে টাইপিং হয়ে গেছে। আচ্ছা আরিফুল ইসলাম, ঠিক আছে সমস্যা নাই, তুমি পারবা, হ্যাঁ তুমি পারবা আশা করি। আজ পারি না বলে আপাতত ওয়াজ করে নি, পারো তো, তুমি পারো তো। রূপসা, হ্যাঁ রূপসা, এত সুন্দর নাম রূপসা, এই তো নাম। আচ্ছা উপন্যাস, 28 উপন্যাস, 28 নাম্বার আমি আসি নাই। করিম উপন্যাস আসি নাই না। বহিপির কি একটু বলো। আমি কোনো অপশন রাখি নাই, আমি জাস্ট পড়িয়েছি তোমাদের, আমি জাস্ট বলছি সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত বহিপির একটা কোন ধরনের গ্রন্থ বলো। আমি বললাম, আমি প্রথমে পড়িয়েছি তোমাদের 28, আমি এখনও লিখি নাই, আমি জাস্ট বলছি যে বহিপির কি। তো তোমরা একটু জাস্ট লিখে ফেলো, একটু লিখে ফেলো কি উপন্যাস, এটা উপন্যাস। উপন্যাস সমাজতান্ত্রিক কি লিখো, সমাজতান্ত্রিক নাটক। আসসালামু আলাইকুম ভাইয়া রাইসা জান্নাত, অনেক লেট করে ফেলছো। ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে অনেক পরে আসছো, তুমি কি করবা, ক্লাসটা দেখে ফেলিও, হ্যাঁ তুমি তোমার বন্ধুদের মেনশন করে ফেলো। এসএসসিতে ছিল, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ এসএসসিতে ছিল, এটাই তো বললাম যে তোমাদের এসএসসিতে বহিপির নাটকটা ছিল ভাইয়া। বহিপির আমি তো বলেই দিলাম অ্যান্সারটা তোমাদের। বহিপির কি ছিল, বহিপির হচ্ছে নাটক। বহিপির হচ্ছে কি, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটা কি বলো তো ভাইয়ারা, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত বহিপির হচ্ছে কি একটা নাটক, যেটা তোমরা 9-10-এ পড়ে আসছো, হ্যাঁ তোমরা যারা পড়ে আসছো, এবং আমি আলোচনার শুরুতে কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। আচ্ছা আমরা সামনের দিকে যাই। দেখো, সে যেন খাঁচায় ধরা পড়েছে, লাল সালু উপন্যাসে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে বলো তো একটু, কার সম্পর্কে খাঁচায় ধরা হয়েছে, খাঁচায় ধরা পড়েছে। আমরা জানি যে একজন খুব চাঞ্চল্য ছিল, অনেক চঞ্চল ছিল, কিন্তু তার বিয়ের পরে সে মনে হয় যে খাঁচায় বন্দি পাখি। বলো তো খাঁচায় বন্দি পাখি কার সম্পর্কে বলা হয়েছে, তোমরা পাবা আশা করি পাবা। স্বর্ণা ইসলাম, সবাই উপন্যাস বলছে কেন, হ্যাঁ সবার আসলে ভুল হয়েছে ওটা, হ্যাঁ ওটা ভুলে বলে ফেলছে। এটা তো শেখার জায়গা, অবশ্যই তারা শিখছে যে এটা উপন্যাস হবে না, বহিপির কী হবে, একটা নাটক হবে। ওকে আচ্ছা জমিলা, হ্যাঁ এই তো সবাই আনসার করছে। আবিদুর রহমান শিহাব, নুরু, হ্যাঁ সুজন বর্মন জয়েন করছে আমাদের সাথে। তারপরে হচ্ছে এমডি আরিফুল ইসলাম, জমিলা, হ্যাঁ 28B, তানভীর মারুফ। এই তো ভাইয়া তুমি পারো, শুধু ভয় পাচ্ছ তুমি ক্লাসে থাকো। ভাইয়া জমিলা, হ্যাঁ রূপসা, হ্যাঁ জমিলা, ভাইয়া জমিলা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি হবে, সে যেন খাঁচায় ধরা পড়েছে, লাল সালু উপন্যাসে কার সম্পর্কে কথা বলা হয়েছে, এটা হবে হচ্ছে জমিলা। কারণ সে অনেক চঞ্চল টাইপের ছিল, তাকে ধরে বেঁধে একটা বয়স্ক বুইরা বেটার সাথে কি করে দেওয়া হয়েছিল, মসজিদের সাথে তার বিয়ে দেওয়া হয়েছিল, এবং সে ওখানে আসলে কি চাঞ্চল্য, সে এদিক সেদিক যায়, এভাবে করে আর কি, এটাই আর কি। তো এখানে কি হবে, আমাদের জমিলা হবে। আমরা সামনের দিকে যাই, যে বহিপির কার রচনা। এই যে একটু আগে বললাম এটা তোমার অ্যাডমিশনও আসছিল, এইচএসসিতেও আসছিল, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে বলছি বহিপির হচ্ছে কি, বহিপির হচ্ছে একটা নাটক। তোমরা তো একটু আগেই অ্যান্সার করলে, অনেকে পাইছো। বহিপির হচ্ছে একটা নাটক। এই বহিপির হচ্ছে কে লিখছে বলো তো, সৈয়দ ওয়ালিউল্লাহ, হ্যাঁ সৈয়দ ওয়ালিউল্লাহ। ওকে আচ্ছা আমরা সামনের দিকে যাই। লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি, লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি বলো তো। এখানে অনেকগুলো আছে, জাহিদা, কালু মিয়া, রাহেলা, ধলা মিয়া। তোমরা ইজিলি পারবা যে লাল সালু উপন্যাসের একটা চরিত্র হচ্ছে কি বলো তো, তোমরা বলো চরিত্র কোনটা বলো, এটার আনসার পারবা, আশা করি আনসার পারবা। হ্যাঁ আচ্ছা 30-এর হচ্ছে ধলা মিয়া, হ্যাঁ স্বর্ণা তুমি ফার্স্ট অনেক। করিম শেখ, হ্যাঁ ঠিক আছে, করিম শেখ ঠিক আছে। ধলা মিয়া, রূপসা, ধলা মিয়া, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তুমি খুবই সুন্দর অ্যান্সার করছো রূপসা। নুরু, হ্যাঁ ধলা মিয়া, হ্যাঁ আরিফুল, ধলা মিয়া, হ্যাঁ ঠিক আছে। আরিফুল ইসলাম, ধলা মিয়া, হ্যাঁ তোমাদের অ্যান্সার ঠিক আছে, হ্যাঁ ধলা মিয়া। করিম শেখ, হ্যাঁ ধলা মিয়া। আমাদের অ্যান্সার কী হবে বলো তো, লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি, চরিত্র হচ্ছে ধলা মিয়া। এগুলো হচ্ছে হবে না, জাহেদা, কালু মিয়া বা রাহেলা এরা ছিল না উপন্যাসে। আচ্ছা সামনের দিকে যাই। ধান দিয়া কি হইব মানুষের যান যদি না থাকে, উক্তি রেখার, এই যে একটু আগে বলছিলাম বারবার আসতেছে, এটা হচ্ছে রহিমার, হ্যাঁ এটা হচ্ছে রহিমার। আমরা সামনের দিকে যাই। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে বলো তো। এইটা মনে হয় তোমাদের খ নম্বরের জন্য একটু আগে আমি ব্যাখ্যা করে দিলাম না, আশা করি তোমরা পারবা। এই অ্যান্সারটা তোমরা করে ফেলো, যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি বলতে বোঝানো হয়েছে কি বলো তো। ধর্মীয় গোড়ামি বেশি, ধর্মের প্রভাব কম, ধর্মীয় অনুশাসন কম, কিংবা ধর্মীয় অনুশাসন বেশি বলো তোমরা। এই অ্যান্সারটা করো তোমরা, আশা করি তোমরা এটা পারবা। আমাদের ক্লাস শেষের দিকে তোমরা আশা করি অ্যান্সারটা করতে পারবা, আশা করি তোমরা অ্যান্সারটা করে ফেলতে পারবা। আচ্ছা 32-এর ক, হ্যাঁ ঠিক আছে। স্বর্ণা ঠিক আছে, স্বর্ণা ভাইয়া ঠিক আছে। করিম শেখ ঠিক আছে, আওয়াজ কোরআনি ঠিক আছে। আর কয়টা আছে ভাইয়া, আর নাই বলতে, আমরা সামনের দিকে যাই।
আচ্ছা, তানভীর মারুফ, এই তো তানভীর ভাইয়া, তুমি ক্লাসে বললা কিছুই পারো না, তুমি এখন তো একদম ব্রিলিয়ান্ট হয়ে গেলা ক্লাসে জয়েন কইরা ভাইয়া। কিছু বেসিক তুমি শিখতে পারছো আশা করি, কিছু বেসিক তুমি শিখতে পারছো আশা করি, হ্যাঁ আশা করি কিছু শিখতে পারছো। আচ্ছা, সামনের দিকে যাই, এটা কি হবে বলো তো? ধর্মীয় গোঁড়ামি বেশি। ওকে, আমি একটু বারবার, আচ্ছা এটা হচ্ছে ধর্মীয় গোঁড়ামি বেশি। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, আর আমাদের কি নাই, আমাদের হচ্ছে সামনের দিকে আর রাখি নাই আমরা আমরা গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে এগুলো কিন্তু ভাইয়া সলভ করে ফেলছি তোমাদের জন্য। এগুলো যদি তুমি আজকের ক্লাসে তো তুমি ছিলা, দেখো তুমি এইচএসসি পরীক্ষা দাও, অ্যাডমিশন দাও, দেখো তুমি কয়টা কমন পাও, ঠিক আছে? অবশ্যই তুমি কমন পাবা, এখান থেকে যদি না আসে আর কোথাও থেকে আসবে না, আমি তোমাকে বলছি এগুলা অনেক দেখে কিংবা অনেক প্রিভিয়াস ইয়ারে কীভাবে আসছে অনেকগুলো দেখে এখানে সংযোজন করা হয়েছে। সুতরাং অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া তোমাদের জন্য। আশা করি তোমরা কি করবা, কমন পাবা, সর্বাধিক কমন পাবা। তোমরা বন্ধুদের মেনশন করে দিবা, ভিডিওটা শেয়ার করে দিবা, নিজের টাইমলাইনে রেখে দিবা। পরবর্তীতে যেন নাটকের যদি পড়তে কোনো প্রবলেম হয়, ইন্ট্রোতে কোনো প্রবলেম হয় যে আমার একটু গল্পের চরিত্রগুলো পড়া দরকার, দেখে ভাইয়া কীভাবে বলছে, তো তখন তুমি আইসা, আমি খুবই চরিত্রগুলো খুব ছোটো ছোটো করে আলোচনা করছি, জানো যে কথাগুলো আমি বলছি এগুলোই মূলত তোমার প্রশ্নে আসে বেশি বারবার, এই জন্য আমি খুব বাড়তি কথা বলি নাই। ক্লাসটাও বড় হয়ে যাবে, তোমরা কি করবা, বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং নিজের টাইমলাইনে রেখে দাও। আর তোমাদের সাথে আমি নিয়মিত ক্লাসে থাকছি, তোমরা রয়্যাল এডুকেশনের সাথে থাকো। তোমাদের সাথে আমি থাকছি শনি, সোম এবং বুধ ঠিক বিকেল 5টায়। তোমাদের বাংলা দ্বিতীয়ের কিংবা বাংলা প্রথম পত্রের যে কোনো সমস্যা নিয়ে আমি আছি। তোমাদের আগামী ক্লাসে আমি নাটক নিয়ে অবশ্যই পড়াবো এবং নাটক নিয়ে তোমরা যদি পড়তে চাও আগে থেকে তোমরা কি করবা, ভিডিও নিচে কমেন্ট করে দেবো, স্যার ভাইয়া বা স্যার আমরা কি করতে চাই, নাটক পড়তে চাই, তাহলে নাটক নিয়ে আমরা ক্লাস নিব আগামী সোমবারে। তোমরা বন্ধুদের মেনশন করে দাও, বন্ধুদের জানিয়ে দাও যে নাটক অনেকে পড়েই না, হ্যাঁ যেহেতু এটা একটা মঞ্চ নাটক দরকার হলে আমরা অভিনয় করে দেখাবো তোমাদের যে মঞ্চ নাটকে কীভাবে হচ্ছে, যেহেতু যেখানে চরিত্র বাই চরিত্র কার পরে কে হচ্ছে মঞ্চে আসবে এইভাবে দেয়া আছে। সুতরাং একটু কঠিন তোমাদের জন্য। আমরা জানি যে 4টা অঙ্কে 12টা দৃশ্যে আসলে কী আছে, আমাদের নাটকটা আছে। আমরা নাটকটা আসলে কি করব, পড়বো, তোমরা বন্ধুদের জানিয়ে দিবে আগে থেকে। আগামী সোমবার ইনশাল্লাহ দেখা হচ্ছে, প্রতি সপ্তাহের শনি, সোম এবং বুধ তোমাদের সাথে আমার দেখা হবে ঠিক বিকেল 5টায়। তোমরা অবশ্যই আসবা। হ্যাঁ, স্বর্ণা বলছো যে মাশাল্লাহ ভাইয়া আপনার পড়ানোর পদ্ধতি একদম অন্যরকম। হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। তুমি ক্লাসে অনেক অ্যাক্টিভ, তুমি অনেক ভালো করতে পারবা। আশা করি তোমার জন্য অনেক দোয়া থাকলো অন্তঃস্থল থেকে। আমার জন্য দোয়া করবা, আমি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, তোমাদের যেন ক্লাসগুলো নিতে পারি। আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটি অনেক ভালো লাগলো। হ্যাঁ অবশ্যই, আশা করি যে তোমাদের ভালো লেগেছে, এটা আমি বিশ্বাস করি। আশা করি তুমি বন্ধুদের সাথে শেয়ার করবা, বন্ধুদের নিয়ে আসবা আমাদের রয়্যাল এডুকেশনের পেজে, দেখাবা যে এখানে ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস দিচ্ছি আমরা। তোমরা অবশ্যই তোমাদের হচ্ছে ফ্রেন্ডদের মেনশন করে দাও, জানিয়ে দিও। এবং তোমরা পিডিএফ যারা চাও তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের যারা আছে এখানে দায়িত্বে তারা তোমাকে পিডিএফটা প্রোভাইড করে দিবে। আশা করি তোমরা ক্লাসে থাকলে ভালো কিছু শিখতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। শেষ সময়ে তোমাদের হচ্ছে এই পড়াশোনাটা আরও বেশি শানিত করতে, তোমাদের প্রস্তুতিটা আরও গোছালো করতে আমাদের রয়্যাল এডুকেশনের সাথে থাকো ভাইয়ারা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।